সালাম আলাইকুম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনাদের ক্লাসরুমে আমি ফাইনাল ডাটাবেস আপলোড করেছি। হুম। সো আপনারা আমাকে যা দিয়েছেন তার উপর বেস করে আমরা একটা ফাইনাল ডাটাবেস পেয়েছি। হুম। এটা হচ্ছে আমাদের ফাইনাল ডাটাবেস দেখতে। এখানে মাত্র দুইটা ট্যাব আছে। ট্যাব হচ্ছে সার্ভে ডাটাবেস 212, মানে হচ্ছে 21-এর সেকেন্ড সেমিস্টার C451, আর সেকেন্ডটা হচ্ছে ডাটা ডেসক্রিপশন। সো আলটিমেটলি আমাদের মেইন ডাটাবেসটাতে সব X1 X2 দিয়ে আছে, এবং এখানে আপনার 43টা এক্স আছে টোটাল। এই 43টা এক্স এর পরিচয় এখানে দেওয়া আছে। তো 42 পর্যন্ত তো আপনারা আগেই দিয়েছিলেন। আমি জাস্ট একটা নতুন অ্যাড করেছি, হচ্ছে গ্রুপ নাম্বার। পরে ক্রস চেকিং এর জন্য সুবিধা হয় যে কোনটা কোন গ্রুপ থেকে এসেছে। X43 আমি গ্রুপ নাম্বার হিসেবে দিয়েছি। X42 আপনাদের ফাইনাল এন্ট্রি কোড হিসেবে আছে। X41 হচ্ছে আমার সিরিয়াল আইডি। এই সিরিয়াল আইডি অনুযায়ী আমার টোটাল আপনার 966টা ডাটা আছে। ঠিক আছে, একটু বড় করি। 966টা ডাটা আছে। তো এখন আমি প্রথমে কিছুক্ষণ এই ডাটা সম্পর্কে কথা বলবো। হুম। আহ, আমাদের এখন কাজ হচ্ছে এই ডাটা বেসটা আমরা প্রিপেয়ার করলাম, এই ডাটা বেসটাকে অ্যানালাইসিস করা ক্রিটিক্যালি। এবং আমি আগেও বেশ কয়েকবার বলেছি যে আমরা দুইটা পার্সপেক্টিভ থেকে করব। একটা হচ্ছে ডাটার কোয়ালিটি, আমরা ডাটার কোয়ালিটি চেক করব যে ডাটাটা কতটা অ্যাকুরেট, কোন কোন জায়গায় আমরা ভুল ধরতে পারছি। হুম। এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের ডাটা কি বলছে, আমাদের ডাটাটা আমরা যেটা কালেক্ট করেছি সেই ডাটা আমাদেরকে কি কি ইনফরমেশন দিচ্ছে। এই দুইভাবে আমরা ডাটা অ্যানালাইসিস করব। অবভিয়াসলি এখানে কোনো মডেলিং বা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন কিছু থাকবে না, শুধু আমরা এটা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস করছি। ঠিক আছে, তো এখন আমরা দেখি যে আমরা কিভাবে ক্রস চেক করতে পারি। তো ক্রস চেকিং এর গোলটা হচ্ছে, আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছিলাম যে আপনারা আমাকে দেওয়ার সময় সবাই আহ, নিজেদের ডাটা ক্রস চেক করে নেবেন। নিজেদের ডাটা ক্রস চেক করে নেবেন, কারণ এখন যে একটা ফাইনাল ডাটাবেস প্রিপেয়ার হয়ে গিয়েছে, এখন আমরা হচ্ছে এই ডাটাবেসের ভুল ধরার চেষ্টা করব, এবং যেখানে ভুল পাবো সেই ভুলটা আসলে কে করেছে এটা খুঁজে পাওয়া সম্ভব। ঠিক আছে, তো যদি দেখা যায় যে আপনাদের 5 গ্রুপের বা 6 গ্রুপের মধ্যে কয়েকজন অনেকগুলা করে ভুল করেছে, তাদের সেই অনুযায়ী মার্কস কাটা যাবে। ঠিক আছে, সেই অনুযায়ী মার্কস কাটা যাবে, এবং যারা ভুল ধরতে পারবে তাদের হচ্ছে পজিটিভ মার্কস অ্যাড হবে। যে আমি অন্যের ভুল ধরতে পারছি, আমাকে একটা ডাটাবেস দেওয়া হয়েছে, এই ডাটাবেসে কিছু গন্ডগোল আছে, কিছু ভুল আছে, কিছু এরর আছে, সেটা আমি খুঁজে বের করতে পারছি। ঠিক আছে, যারা ধরতে পারবে, ভুল ধরতে পারবে, তাদের জন্য পজিটিভ মার্কস, আর যার ভুল খুঁজে বের করবে তার জন্য নেগেটিভ মার্কস। ঠিক আছে, তো ভুল কিরকম হতে পারে এটাও দুই রকম ডিসকাস করেছিলাম আমি। প্রথম ভুলটা হচ্ছে যে সার্ভে রেসপন্ডেন্টের ভুল। যে আমার সার্ভে ফর্মটা ফিল আপ করছে, যে রেসপন্ডেন্ট, তিনি ভুল করছে। ওনার ভুল করার অনেক কারণ থাকতে পারে। একটা কারণ হতে পারে যে উনি সার্ভেটাকে অত ইম্পর্টেন্টলি নেন নাই। ওনার মনে হয়েছে যে আমার বন্ধু বলছে ফিল আপ করে দিতে, এটা ফিল আপ করে চোখ বন্ধ করে আন্দাজে গুন্দাজে কিছু দাগাদাগি করে দিলাম, শেষ। ঠিক আছে, 2 মিনিটে সার্ভে শেষ, কোশ্চেন পড়েও দেখে নাই। আসছে, একটা কোশ্চেন আসছে, দেখছে 5টা অপশন আছে, একবার আল্লাহর নাম নিয়ে এ দিল, একবার বি দিল, একবার সি দিল, একবার ডি দিল, পড়েও দেখে নাই কিছু। আমাদের কোশ্চেনিয়ারটাতে এমন অনেক কোশ্চেন আছে যেগুলা থেকে আপনি বুঝতে পারবেন যে
তাদের রেসপন্সে ভুল আছে নাকি। ঠিক আছে, যেমন আমি দুইটা উদাহরণ দেখাই, কোথায় থাকতে পারে। এই যে 14 এবং 15, 14 এবং 15, ঠিক আছে। 14 নম্বর কোশ্চেনে কি বলা আছে, were anybody of your family or you affected by COVID-19, yes or no? আপনি অথবা আপনার পরিবারের কেউ কি COVID-19 আক্রান্ত হয়েছেন কিনা। পরেরটাতে কি বলা আছে, what was the outcome if anybody of your family or by COVID-19 affected, ঠিক আছে, nobody was affected। এরপর গুলা কি, হোম ট্রিটমেন্ট, গট কিওর্ড, অ্যাডমিটেড ইন দ্য হসপিটাল, গট কিওর্ড, অ্যাডমিটেড ইন দ্য আইসিইউ, গট কিওর্ড, ডেথ, স্টিল এফেক্টেড, এরকম অনেকগুলো অপশন আছে। এখন আমার রেসপন্ডেন্টের ভুল হতে পারে কিভাবে, যে আক্রান্ত হয় নাই, তার মানে উনি 2 অপশন চুজ করলেন। এরপরে 15 নম্বরে উনি কোন রেসপন্সটা দিবেন বলেন তো। 15 নম্বরে তাহলে তার অটোমেটিক রেসপন্স কোনটা আসবে? So nobody was affected. Sir, nobody was affected। 14 নম্বরে যদি 2 নম্বর রেসপন্সটা দেয় নো, তাহলে 15 নম্বর অটোমেটিক্যালি 1 চলে আসবে। এখন যদি এমন আমি একটা ডাটা খুঁজে পাই যেখানে 14 নম্বরে সে বলছে 2 অর্থাৎ নো, কিন্তু 15 নম্বরে 1 বাদে অন্য যে কোনো রেসপন্স দিচ্ছে, তাহলে সেটা কি একটা রং এন্ট্রি। এই এন্ট্রিটা ভুল হয়েছে। কি কারণে ভুল হতে পারে? রেসপন্ডেন্ট ভুল চেক করতে পারে, এটা একটা ওয়ে, একটা পসিবিলিটি। অথবা আমার যার ডাটা এটা, যে এটাকে ফিল আপ করেছে, তার ভুল হতে পারে। ঠিক আছে, আমরা প্রথমে দেখি আমরা কিভাবে খুঁজে বের করব। আমাদের এই ডাটাবেস, ঠিক আছে, ডাটাবেজের মধ্যে একটা অপশন আছে, হ্যাঁ, আপনারা কি বলে এই x1 গুলাকে ফিক্স করে রাখতে পারেন। ঠিক আছে, কিভাবে ফিক্স করে রাখে, এই ভিউ এর মধ্যে গিয়ে ফ্রিজ পেন বলে একটা অপশন আছে। ঠিক আছে, আমি ফ্রিজ করে রাখছি। আনফ্রিজ পেন যদি দেই, তাহলে দেখবেন আমি যখন নিচে নামাবো তখন আমি উপরে কিছু দেখতে পাচ্ছি না, x1 x2 গুলা নাই। ঠিক আছে, কিন্তু আবার উপরে গিয়ে যদি আমি এখানে ফ্রিজ টপ রো দিয়ে দিই, তাহলে এটা কিন্তু থামে যায়। আমি সবসময় দেখতে পাই যে আসলে আমি কোন ভ্যারিয়েবল আমি দেখছি। আবার এখানে উপরে ডাটা নামের একটা ট্যাব আছে, ডাটা ট্যাবের মধ্যে ফিল্টার বলে একটা অপশন আছে, ফিল্টার চুজ করলাম। আমার কনসার্ন পয়েন্ট হচ্ছে 14 আর 15। তাহলে আমি যদি 14 নম্বরে ক্লিক করি, 14 নম্বরে ক্লিক করি, আমার অপশন দেখতে পাচ্ছি 3টা অপশন আছে, সিলেক্ট অল, 1 2। এখন সবগুলোতে ক্লিক করা আছে। এখন আমি এটাকে আনচেক করে দিলাম। আমি শুধু জানতে চাই কারা বলেছে যে তারা কোভিডে আক্রান্ত হয় নাই, শুধু 2 সিলেক্ট করলাম। 2 সিলেক্ট করে ওকে দিলাম। এখন আমাকে এখানে ডিসপ্লে করতেছে শুধুমাত্র যারা 2 সিলেক্ট করেছে। ঠিক আছে, এখানে বাম দিকে আপনি যদি তাকায় দেখেন, 1-এর পরে 2 3, 4 নম্বরের জন বলছিল যে সে আক্রান্ত হয়েছে, 4 নম্বরটাকে হাইড করে দিছে। 5 6 7 8 9, তারপরে 10 11 12 নাই। 10 11 12তে যারা রেসপন্ডেন্ট ছিল তারা কিন্তু বলেছিল যে আমাদের আক্রান্ত হয়েছে। তাহলে আমি এখন যে ডাটাবেসটা দেখছি, সেখানে শুধুমাত্র আপনার কোভিডে যারা আক্রান্ত হয় নাই তাদের রেসপন্স। সেই অনুযায়ী এই সকল রেসপন্সে আমার 15 নম্বরের রেসপন্স কত আসা উচিত ছিল? 1। কিন্তু দেখেন আমি অলরেডি দেখতে পাচ্ছি প্রথম জন 4 দিছে, তারপরে জন 3 দিছে, এখানে একজন 2 দিছে, এখানে একজন 2 দিছে। তাহলে বিভিন্ন জন বিভিন্ন রেসপন্স দিয়েছে। তাহলে এখন আমি এখানে যদি শুধু 1টাকে আনসিলেক্ট করে দিই, কারণ কি 1টাই হচ্ছে
অ্যাকুরেট রেজাল্ট হওয়ার উচিত ছিল। কোভিডে কেউ আক্রান্ত হয় নাই, নোবডি ওয়াজ এফেক্টেড। এখন আমি একটাকে আনচেক করে দিলাম, বাকি যতগুলো আছে 2, 3, 4, 6, 5 কিন্তু কেউ রেসপন্স দেয়নি, 2, 3, 4, 6 পর্যন্ত দিচ্ছে, এটা সিলেক্ট করলাম। এখন দেখেন এখানে নিচে লেখা আছে 83 of 966 রেকর্ডস ফাউন্ড। 83টা রেসপন্স আছে যেখানে আমার রেসপন্ডেন্ট অথবা আমার যে এই ডাটাটাকে এন্ট্রি দিয়েছে সে ভুল করেছে। 966টা ডাটার মধ্যে এই একটা কোশ্চেনেই আমি 83টা ভুল পাইলাম, এগুলো সবগুলো ভুল রেসপন্স। ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছেন কিভাবে ভুল ধরে? জি স্যার। আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে কোন কোশ্চেনের অ্যান্সারের সাথে অন্য কোন কোশ্চেনের অ্যান্সার কন্ট্রাডিক্ট করতেছে। ঠিক আছে? এবং এটা ওপেন এন্ডেড। আপনাদের গ্রুপ যত বেশি এরকম খুঁজে বের করতে পারবে, আপনাদের তত বেশি ক্রেডিট। ঠিক আছে? আমার মাথায় কতগুলো আছে কিন্তু আমি সবগুলো এক্সপোজ করবো না, আমি জাস্ট একটা এক্সাম্পলের জন্য দেখাইলাম। এখান থেকে আমি দেখালাম যে এখানে 83টা এন্ট্রি ভুল হয়েছে। ঠিক আছে? এখন আপনারা বাকি কোশ্চেন গুলো স্টাডি করে দেখবেন যে কোন কোশ্চেনের অ্যান্সার গুলা কন্ট্রাডিক্টরি হইলে সমস্যা, সেগুলা হচ্ছে আবার এভাবে ক্রস চেক করে দেখবেন। এবং এখানে আপনারা দেখতে পাবেন যে আসলে কারা ভুলগুলা বেশি করতেছে, কোন গ্রুপে বেশি ভুল আছে। যেমন এখান থেকে আপনি দেখতে পাবেন 1-এ কতজন ভুল করছে, 2-তে কতজন ভুল করছে, পুরা সব দেখা যাচ্ছে। 3-তে কতজন ভুল করছে, 4-এ কতজন, 5-এ কত, 6-এ কতজন, সব দেখা যাচ্ছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা ওয়ে আপনার ভুল খুঁজে বের করার। এর বাইরে আরো ওয়ে থাকতে পারে। কিরকম ওয়ে? যেমন ধরেন আমার এখানে যা আছে সবগুলোকে আমি 1, 2, 3, 4, 5, 6 ভাবে কনভার্ট করছি। ঠিক আছে? তো কেউ যদি এখন ভুলে এটাকে ঠিক মতো কোড না করে থাকে সেটা আমি ধরতে পারবো। ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল যদি এখানে দেই, এখানে কোনো ভুল এন্ট্রি কি আছে বলেন তো? স্যার বড় হয় এটা? স্যার ,0 দেখা যাচ্ছে। গুড। ,0টা ভুল এন্ট্রি, ,0টা হচ্ছে ভুল এন্ট্রি। ঠিক আছে? আনসিলেক্ট করে ,0 সিলেক্ট করলাম, এই যে একটা ডাটা আসছে, ইনি ভুল করছে। পঞ্চম গ্রুপের রোল 13, 26 নম্বর এন্ট্রি। একবার দেখে বোঝা যাচ্ছে কে ভুল করছে, কি ভুল করছে। এটা ক্লিক করতে ভুল হয়েছে অথবা ইয়া করতে ভুল হয়েছে। তো এরকম এখানে মানে অন্যের ভুল ধরতে, মানে অন্য সব ক্ষেত্রে আমরা পার্সনকে আইডেন্টিফাই করতে চাই না, কিন্তু এই ক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করতে। ঠিক আছে? কে কতটুকু ভুল বের করছে, কে কতটুকু ভুল করছে। ঠিক আছে? এখানে এই জিনিসটাকে কখনো পার্সোনালি নেবেন না যে আমার ভুল বের করতেছে কেন। ঠিক আছে? এটা হচ্ছে কে কতটা অ্যাকুরেটলি কাজ করেছে। আপনারা কাজ করেছেন, সেই কাজের অ্যাকুরেসি এখন চেক করা হচ্ছে না যে আমার ভুল বের করেছে কেন। সবাই, আপনি যত বেশি মানুষের ভুল বের করতে পারবেন আপনার তত ক্রেডিট, আমি আপনাকে তত বেশি নাম্বার দিব। ভুল বের করতে পারার জন্য নাম্বার আছে। ঠিক আছে? আপনি যত অন্যদের ভুল বের করতে পারবেন, অবশ্যই ভুলটাকে লেজিট ভুল হবে, অন্যের ভুল বানায় বললে হবে না। ঠিক আছে? কিন্তু যদি ভুল থাকে সেটাকে আপনি খুঁজে বের করতে পারেন, ক্রেডিট। গতবার যখন নিয়েছিলাম কোন কোন গ্রুপ অনেক ভুল বের করতে পারছে, কোন কোন গ্রুপ ভুলই খুঁজে পায় নাই। যারা ভুল খুঁজে বের করতে পারছে তাদের ক্রেডিট। ঠিক আছে? এখানেও চেক করবেন যে আমি যে এটা যে সিলেক্ট করলাম, এই সিলেক্টটা কিন্তু আগের সিলেক্টের পরে সিলেক্ট হয়েছিল। ঠিক আছে? এখানে যদি আবার অল দিয়ে দিই, ঠিক আছে, অল দিয়ে দিই, এই সিলেকশন কিন্তু হচ্ছে আমার 14 আর 15 ভুল যারা করছে তাদের মধ্যে, তাদেরকে যদি আমি আনসিলেক্ট করে দিই তাহলে হয়তো আরো বেশি পাওয়া যেতে পারে। এখানে অল দিয়ে দিলাম, এখানে অল দিয়ে দিলাম। ঠিক আছে? এখন হচ্ছে পুরোটা আসছে, এখন পুরোটা আসছে। এখন দেখেন আরো হয়তো ভুল থাকতে পারে। 38 ছিল না? দেখেন আরো ভুল বেরিয়েছে।
38 কোশ্চেনটা কি ছিল? 38, হাউ মেনি চিলড্রেন ইন ইয়োর ফ্যামিলি আর এজড 6 to 18? 6 থেকে 18 বছর বয়সে কতজন মেম্বার আছে, বাচ্চা আছে? এখন 38 মধ্যে দেখেন, এখন আমি ক্লিক করে -999, এটা কোনো ভুল না, এটা হচ্ছে মিসিং ভ্যালু। মিসিং ভ্যালু, কেউ কেউ -999 কে মনে করছে যে আমি যতগুলো ইচ্ছা 9 দিতে পারবো। যতগুলো ইচ্ছা 9 দিলে হবে না, 3টা 9 দিতে হবে। ঠিক আছে, এটা রিজনটা আমি আপনাদেরকে বলেছিলাম, এটাকে আমরা পরবর্তী বিভিন্ন সফটওয়্যারে রিড করাবো। তো অনেক সফটওয়্যারই একটা বেসিক থিম ধরে নেওয়া হয়েছে যে যদি মিসিং ডেটা থাকে এটাকে -999 দ্বারা এক্সপ্রেস করা হয়। এর চেয়ে বেশিও না কমও না, -9 দ্বারাও এক্সপ্রেস করা হয় না, -99 দ্বারাও এক্সপ্রেস করা হয় না, -9999 দ্বারা এক্সপ্রেস করা হয় না, শুধু হচ্ছে -999, 3টা 9 দ্বারা এক্সপ্রেস করা হয়। অনেকে আমি দেখেছি যে এর চেয়ে বেশি 9 দিয়েছে, -9999999, সেটা হবে না, সেটা ভুল এন্ট্রি হচ্ছে। ঠিক আছে, তারপরে এখানে 12 জন, 12 জন যদি হয় 6 থেকে 18 বছর বয়সের সংখ্যা, তাহলে এটাকে আমার ক্রস চেক করতে হবে। বাকি দুইটা তো ভুল, যে কমা 0টা একটা ভুল, নান এটাও একটা ভুল। ইনি হচ্ছে এটাকে কোডে কনভার্ট করে নাই, যিনি কোডে কনভার্ট করে নাই তিনি একটা ভুল করছে, এটা আপনি খুঁজে বের করবেন। ঠিক আছে, এখন আমি এইটা দেখি যে 12টাকে খুঁজে বের করি। এই যে 12, ঠিক আছে, কতজন আছে? 12 জন আছে। কতজন আছে? 12 জন আছে। ঠিক আছে, এটাকে ক্রস চেক করতে পারবো কিভাবে? 36 দিয়ে। ইনক্লুডিং ইউরসেলফ, হাউ মেনি পিপল লিভ ইন ইউর ফ্যামিলি, কতজন পরিবারে বাস করে? অবশ্যই 12 জনের চেয়ে বেশি হইতে হবে। এটা দেখে 36-এ কত অ্যান্সার দিচ্ছে? 36-এ অ্যান্সার দিচ্ছে 7। আমি সহ পরিবারে 7 জন মানুষ বাস করে, কিন্তু বাচ্চা আছে 12টা। বাচ্চা আছে 12টা, এটা কিভাবে পসিবল? ঠিক আছে, তো এইভাবে আপনারা ভুল খুঁজে বের করবেন। ঠিক আছে, এইভাবে আপনারা ভুল খুঁজে বের করবেন। ভুল ধরাটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওপেন এন্ডেড যে কোশ্চেন গুলো ক্লিয়ার হয়েছে আপনাদের? জি স্যার। হুম, স্যার অপশন ছাড়া যেগুলো ছিল ওপেন এন্ড কোশ্চেন কি হয়েছে সেগুলোর বলেন? আচ্ছা, সেগুলোর ক্ষেত্রে ভুল কিভাবে ধরা যেতে পারে স্যার? একটা দিয়ে একটু যদি বুঝাই দিতেন। ওপেন এন্ডেড এর তো এখন তার অপশন ছাড়া নাই, আমরা তো সবগুলোকে ফিক্স করে দিছি। এই জিনিসটাকে আপনারা বুঝছেন নাকি বুঝেন নাই? ওপেন এন্ডের এখন আর কোনো কোশ্চেন নাই। আপনাদেরকে যেই ইন্ডিভিজুয়াল ডাটাবেস গুলো আমি পাঠাইছিলাম, সেখানে যেগুলো ওপেন এন্ডেড ছিল সেটার পাশে তার অপশন এখন কি কি ফিক্সড হয়েছে সেটা আমি বলে দিয়েছিলাম। যেমন এটা ওপেন এন্ডেড ছিল, এখানে আমি পরে 5টা অপশন ফিক্স করে দিয়েছি। এটা ওপেন এন্ডেড ছিল, 5টা ফিক্স করে দিয়েছি। এটা ওপেন এন্ডেড ছিল, 6টা ফিক্স করে দিয়েছি। এখন তার ওপেন এন্ডেড কেউ নাই। আচ্ছা, এখানে কেউ যেমন স্যার 1 হবে ল্যাক অফ প্ল্যানিং, তো ডাটা এন্ট্রি ছিল। জি স্যার। এটা কি বুঝতে পেরেছেন যে এখন আর কোনো ওপেন এন্ডেড ছিল না? হ্যাঁ স্যার, এটা এবং বুঝতে আপনি পেরেছি। যে আমাকে ডাটাবেস, ফাইনাল ডাটাবেস পাঠিয়েছেন, সেখানেও কিন্তু মানে ওপেন এন্ডেড কিছু থাকবে না। আপনাকে এই কোড অনুসারে এখন করতে হবে। যেগুলোতে কিছু লেখা নাই সেগুলোতে হচ্ছে কোশ্চেনিয়ারের কোডগুলো অ্যাপ্লাই করবেন, আর যেগুলোতে আমি লিখে দিয়েছি সেগুলোতে এখন আমারগুলো ফলো করবেন। হ্যাঁ স্যার, সেটাই করেছি। বুঝতে পেরেছেন? স্যার যেমন এই যে এইটা, যে কি বলে অনলাইন, আটটা অপশন হয়ে গেছে। হ্যাঁ বলেন। স্যার যারা ভুল দিবস, স্যার আমার একটা কোশ্চেন ছিল হলো গিয়ে স্যার, কেউ যদি ডাটা ক্লাসিফাই করতে অন্য কোনো গ্রুপ যদি ভুল করে স্যার, সেই ক্ষেত্রে কি কোনোভাবে চেক করার অপশন আছে?
মানে কেউ ডাটা ইনপুট করতে জি ভুল স্যার, করেছে এই না? অপশনগুলোতে যেমন হবে ল্যাক অফ কনসেন্ট্রেশন। ওটা তো ওই যে দেখাইলাম, ওটা দেখালাম যে কমা দিয়ে লিখছে, কমা দিয়ে আপনার শূন্য লিখছে, এটা একটা ভুল। তারপর নান লিখে রাখছে, এটা ওর ভুল। দেখালাম না এই যে এখানে যে অপশন গুলো ছিল, এখানে যে কমা দিয়ে জিরো লিখছে, এটা যে ডাটা এন্ট্রি করেছে তার ভুল, এটা তো রেসপন্ডেন্টের ভুল না। যে নান লিখেছে তার ভুল। জি স্যার, এবার ঠিক আছে, বুঝতে পেরেছি। তারপর যদি ব্ল্যাঙ্ক থাকে, যদি ব্ল্যাঙ্ক থাকে, অনেক সময় এগুলার বাদে যদি আপনি ফাঁকা সেল থাকে, তখন নিচে লেখা দেখবেন ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক তো থাকার কথা না। ব্ল্যাঙ্ক মানে কি? either সে দিতে ভুলে গেছে, 1 2 3 4 5 6 দিতে ভুলে গেছে, অথবা সেখানে ভ্যালু ছিল না, নটটা অ্যাপ্লিকেবল ছিল, সেক্ষেত্রে -999 আসার কথা, দেয় নাই। তো সেগুলো ভুল। এই টাইপের ধরতে পারেন, এর চেয়ে বেশি ধরতে পারবেন না যে এক্স্যাক্টলি। তো আপনি মানে পসিবল না, তাহলে আপনার পুরো ডাটাবেস পাওয়া লাগবে যে সে একের জায়গায় 1 লিখছে নাকি, 2 এর জায়গায় 2 লিখছে নাকি। ওইটা আমি কিছুটা ক্রস চেক করব। আপনারা আমাকে যেই ফাইলগুলো দিয়েছেন সেই ফাইলগুলো ক্রস চেক করব, অথবা আপনি এইভাবে ক্রস চেক করতে পারেন। আপনার ক্রস চেক করার ওয়ে আমি বলে দিচ্ছি যে সর্টিং এর মাধ্যমে একটা করতে পারেন, আরেকটা করতে পারেন। আপনারা যদি ফর্মুলা দিয়ে আপনাদের ডাটা ইনপুট করে থাকেন, ফর্মুলা দিয়ে ডাটা ইনপুট করে থাকেন না, ওইটাও পারবেন না, ওটাতেও পারবেন না। ফুল ডাটাবেজের ইনফরমেশন নাই, কারণ ওটা দিলে হচ্ছে টিআইআই এর ভায়োলেশন হবে। পার্সোনাল আইডেন্টিফিকেশন ইনফরমেশন, সেটা ভায়োলেশন হবে, সেটা আপনাদেরকে দেওয়া যাবে না। তো আপনারা যেটা করতে পারেন, এই যে এরকম অপশনগুলোর মধ্যে কি কি ভুল আছে সেটাই ক্রস চেক করতে পারেন। তাহলে আমাকে যেটা করতে হবে, আমি ক্রস চেক করতে পারি যে আপনারা যদি, আমি দেখবো যে আপনাদের কাদের ফর্মুলা দেওয়া আছে। যারা ফর্মুলা দিয়ে করেছেন তারা তো অবভিয়াসলি ফর্মুলা দিয়ে মনে হয় এক্সেল গুলা সেন্ড করেছেন। আমি সব ক্রস চেক করে নেই, কিন্তু ওইটাই তো ওয়ে হওয়া উচিত, তাই না? আপনারা যারা ফর্মুলা দিয়ে বের করেছেন, ডাটাটাকে কনভার্ট করেছেন, তারা ফর্মুলা সহ কি বলে এক্সেল ফাইলগুলো সেন্ড করেছেন না? জি স্যার। তো ওখান থেকে আমি ক্রস চেক করতে পারবো কিছুটা, ঠিক আছে, আপনাদের ফর্মুলা ঠিক আছে নাকি। এবং যেহেতু আমি আপনাদের কাছে পুরা ডাটা শেয়ার করতে পারছি না, ঠিক আছে, অথবা আইডেন্টিফিকেবল ডাটা শেয়ার করতে পারছি না, সেই জন্য আমি ওইটা কিছুটা ক্রস চেক করব। ওকে স্যার। এরপরে স্যার হ্যাঁ, সাধন কি বলতেছিলেন? আপনারা কোশ্চেন করছেন নাকি করেন নাই, ভুলে গেছি আমি। স্যার, এই যে ধরেন যারা ভুল করছে, এটা মানে এটার জন্য মানে কি আমরা মার্কস কম পাবো? এটার উত্তর তো আপনাকে আগে দিয়েছিলাম। না না, মানে এই যে এখন বললেন না যে যে ফ্যামিলি মেম্বার 5 জন, কিন্তু দিছে যে 6 থেকে 18 জন হচ্ছে 18 বয়সের মধ্যে 12 জন। তো এটা তো উত্তরটা আমি আগে যারা দিয়েছিলাম। কেউ কি এটার উত্তর দিতে পারবেন? দেখি আপনারা শুনেন নাকি কথাবার্তা, নাকি শুনেন না। সাধন যে কোশ্চেনটা করেছিল, উনি কয়েকদিন আগেও একই কোশ্চেন করেছিল, তখন আমি অ্যান্সার স্যার দিয়েছিলাম। কেউ কি এটার অ্যান্সার দিতে পারবেন? হ্যাঁ, স্যার এটা তো স্যার আমাদের কমবে যদি আমাদের এন্ট্রিতে বলবো। আমাদের ভুল না স্যার, এটা তো যারা ডাটাটা ইনপুট করছে স্যার তাদের ভুল। ওনার কোশ্চেনটা অ্যান্সার দেন, তাহলে আমি মার্কস কি কাটবো কাটবো না, কোন সময় মার্কস কাটবো কোন সময় মার্কস কাটবো না, স্পষ্ট করে স্যার বলছি যে আমি। রেসপন্ড করছে সে যদি ভুল করে থাকে তাহলে আমাদের কোনো মার্কস কাটা যাবে না। যদি আমরা ইনপুট দিতে কোনো ভুল করে থাকি সেক্ষেত্রে আমাদের মার্কস কাটা যাবে। ঠিক আছে, স্যার এবং আপনি যদি ভুল ধরতে পারেন সেটা আপনার ক্রেডিট। আপনি যত বেশি ভুল ধরতে পারবেন সেক্ষেত্রে আপনি পজিটিভ মার্কস পাবেন। ঠিক আছে সাধন? আচ্ছা, এরপরে আর কোনো প্রশ্ন? স্যার বলেন। স্যার আমার একটা ইয়াতে ওই যে সার্ভিং মানে যে জোরে বলেন, জনি আপনার কথা শুনতে পাচ্ছি না। জি স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলেন। আচ্ছা স্যার, এই যে আমার একটা সোর্স হচ্ছে যে সোর্স নাম্বার আপনাকে একটা মেল পাঠিয়েছিলাম, সোর্স আইডি হচ্ছে জনিত 13। তো এখানে কোশ্চেন নাম্বার 37, 38 এবং 39 এ মানে ওই যে সোর্সে হচ্ছে ভুল ভ্যালু দিয়েছিল। মানে এই কোশ্চেনে ছিল হচ্ছে এই ফ্যামিলিতে এই
চিলড্রেনের সংখ্যা কত, এখানে লেখা ছিল যে স্যার 5000 প্লাস, তারপর হচ্ছে 60-র উপরে ফ্যামিলির সংখ্যা কত ছিল, তারপর ওইখানে লেখা ছিল যে স্যার এরকমই যে 1000 প্লাস। পরে ওইটা স্যার আমি হচ্ছে কারেক্ট করেছি, মানে যাকে দিয়েছিলাম ওর সাথে আবার কন্টাক্ট করেছি, করে তারপরে আবার ওইটা আমি কারেক্ট করেছি। পরে আপনাকে স্যার ওই যে সঠিক ভ্যালুটা হচ্ছে আপনাকে মেল সেটা আমি বুঝতে পাঠিয়েছিলাম পারছি, স্যার। সেটা তো আমি জানি না। হ্যাঁ, আমাকে ইমেল করেছেন, কিন্তু আপনি আমাকে যে আপনার গ্রুপ থেকে যে ডাটাটা আসছে সেটাতে কি আপনি ঠিক করেছিলেন? সেটাতে যদি ঠিক করে থাকেন তাহলে সেটা এখন ঠিক আছে। আর আমাকে জি স্যার। গ্রুপের যে ইমেলটা করা হয়েছে, ঠিক আছে, সেখানে যদি ঠিক না করে থাকেন তাহলে সেটা ঠিক আসেনি, তাহলে সেটা ভুল হিসেবে আসবে, তখন সেটা ভুল হিসেবে ধরা পড়বে, আমার তো সমস্যা নাই। করেছেন সেইখানে যদি আপনারা ঠিক করে থাকেন, আমাকে তো আলাদাভাবে জানাইতে বলছি হচ্ছে আমার রেফারেন্সের জন্য, কিন্তু আমাকে যে গ্রুপে ইমেলটা করছেন আপনাদের 5 জন মেম্বার আছে, 5 জন মেম্বারের একসাথে একটা ডাটাবেস প্রিপেয়ার করে আমাকে পাঠাতে বলেছিলাম। তো যারা ওখানে পাঠিয়েছেন ওখানে যদি ঠিক করে থাকেন তাহলে ওটা ঠিক আছে, ওটা যদি ঠিক করে না থাকেন ওটা ঠিক নাই, তখন আপনারা অন্যরা এটা ভুল হিসেবে ধরবে, এটাতে কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনারা যারা পাঠিয়েছেন তাদের মধ্যে অলরেডি অনেক ডিফারেন্স আছে। তো আমি যেরকম চেয়েছিলাম অনেকে এক্স্যাক্টলি সেরকম ভাবে পাঠাতে পারেন নাই। হ্যাঁ, আমি যেভাবে চেয়েছিলাম এটা হচ্ছে যে কোথায় আপনাদেরকে আমি যেটা পাঠিয়েছি দেখাই, ডাটা রাফ টু স্টুডেন্টস, যে কোনো একজনেরটা দেখাই। সো আমি আপনাদেরকে এভাবে পাঠিয়েছি, কোডেড ভ্যারিয়েবলস দেওয়া আছে, ডাটাবেস দেওয়া আছে, আপনাদের শুধু এই পৃষ্ঠাটা ফিল আপ করার কথা ছিল। আপনারা যারা এটার মধ্যে মডিফিকেশন আনছেন তাদেরই মার্কস কাটা গেছে, ঠিক আছে, যারা এটার মধ্যে মডিফিকেশন আনছেন তাদেরই মার্কস কাটা গেছে। কেউ সামনে XYZ দিয়ে কিছু একটা লিখছে বা ব্যাকাতারা করছে, তারপরে এখানে X41-এ আপনার 1 থেকে ভ্যালু দেওয়ার কথা ছিল, এখানে আপনারা নিজেদের ইচ্ছা মতো ভ্যালু লিখেছেন, ঠিক আছে। যারা এগুলা ঠিক মতো কন্টিনিউ করেন নাই তাদের মার্কস কাটা গেছে। আবার অনেকে কি কি জানি ভুল করলো, ভুলে গেলাম, এখন মনে আসতেছে না। আচ্ছা, তো যেটা বললাম যে এখানে যদি আপনার X1 থেকে X42 এভাবে থাকে কোনো ধরনের ভ্যারিয়েশন বাদে, তাহলে সেটা আপনাদের ঠিক আছে, যদি না থাকে তাহলে হচ্ছে ভুল থাকে, ঠিক আছে, ভুল হবে। আচ্ছা, তো এটা বললাম। এরপরে আমি মুভ করি সামনে আমাদের স্যার ডাটা। হ্যাঁ বলেন। স্যার কেউ যদি কারো নিজের গ্রুপের ভুল বের করে, শুনতে পাচ্ছি না আপনার কথা। স্যার কেউ যদি জি স্যার, স্যার শুনতে হ্যালো, পাচ্ছেন? স্যার কেউ এখন যদি বলেন। কারো নিজের গ্রুপের ভুল বের করে, সেই ক্ষেত্রে কি হবে? সেটাও ভালো, আপনারা সব গ্রুপে তো নাম্বার পাবেন না, আপনারা তো ইন্ডিভিজুয়াল নাম্বার পাবেন। আপনি যদি নিজের গ্রুপের অন্য কারো বুঝতে পারেন সেটাও পজিটিভ, আপনার জন্য পজিটিভ, তার জন্য নেগেটিভ। যেটা নট নেসেসারি যে একজন গ্রুপে এক গ্রুপের সবাই সেম নাম্বার পাবে, তাই না? কারণ ডাটা এন্ট্রি দেওয়ার কাজটা তো ইন্ডিভিজুয়াল ছিল। তো আপনি যদি আপনার গ্রুপ মেম্বারদের ভুল ধরতে পারেন ভালো, আপনি যদি নিজের ভুল ধরতে পারেন তাও সমস্যা নেই। আগে ভুল করছেন কিন্তু এখন আপনি সেটা খুঁজে বের করতে পারছেন, আপনার জন্য ওটা হয়তো নিউট্রাল হয়ে যেতে পারে, ওকে স্যার। এটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে। কিন্তু ভুল ধরতে পারাটা ইম্পর্টেন্ট, ভুল ধরতে পারাটা ইম্পর্টেন্ট, কারণ ভুল থেকে আমরা ডাটা কোয়ালিটি সম্পর্কে আইডিয়া করতে পারি। আচ্ছা, এরপরে নেক্সট আমরা অ্যানালাইসিস পার্টটা দেখা যাচ্ছে যে আমরা তো আসলে আমাদের ডাটার কোয়ালিটি চেক করলাম, এখন হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন গ্রাফ চার্ট প্রডিউস করে আমরা কি কি চিন্তা ভাবনা করতে পারছি, কি কি আইডিয়া পাচ্ছি সেটা সম্পর্কে। এটার জন্য তো আমি অলরেডি আপনাদের কিভাবে পিভট চার্ট ডেভেলপ করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো এই জিনিসই আমরা আবার করব, যে পুরো ডাটাটাকে সিলেক্ট করে আমরা ইনসার্টের মধ্যে পিভট টেবিল আছে, পিভট টেবিল দিয়ে নতুন একটা ওয়ার্কশিট ক্রিয়েট করলাম, ঠিক আছে, নতুন একটা ওয়ার্কশিট ক্রিয়েট করলাম, চলে আসলো। এই ওয়ার্কশিটের মধ্যে আমার X41টাকে আমি সিরিয়াল হিসেবে রেখেছি,
আমি X41 কে যদি সিলেক্ট করি তাহলে আমার এখানে রো লেভেল হিসেবে 966টা লেভেল দেখাচ্ছে, আমি এটা কাউন্ট হিসেবে আনতে চাই, সো ভ্যালুতে নিয়ে গেলাম, পাশের ভ্যালুতে কাউন্ট 966টা ভ্যালু আছে। ঠিক আছে, এটাকে পিভট চার্ট হিসেবে যদি দেখতে চাই অনেক ভাবে দেখা যায়, আপাতত একটা কলাম হিসেবেই দেখি, এই কলাম আমার টোটাল 966টা আছে। ঠিক আছে, এটাকে আপনি অন্যভাবেও দেখতে পারেন, এখানে অনেক অপশন আছে। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা চুজ করতে পারেন, ভ্যালু দিয়ে দিবে, দাগ থাকবে, অনেক ভ্যারিয়েশন আসবে। ঠিক আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা চুজ করতে পারেন, সমস্যা নেই। এরপরে আমি যদি গ্রুপ ওয়াইজ অ্যানালাইসিস দেখি যে কোন গ্রুপ আসলে আমাকে কতগুলো ডাটা দিয়েছে, তো এখানে অ্যানালাইসিস দেখা যাচ্ছে 153, 172, 179, 161, 150, 161। ঠিক আছে, এই পরিমাণ হচ্ছে ডাটা আমার কাছে এসেছে। এখন আমি দেখতে চাই যে আমার যতজন আছে তাদের মধ্যে মেবি কতজন ছেলে কতজন মেয়ে। 27 নম্বর কোশ্চেন, কতজন ছেলে কতজন মেয়ে। গ্রুপ ওয়াইজ আমার দেখার দরকার নাই, গ্রুপটাকে আমি আনচেক করে দিলাম। ঠিক আছে, কতজন ছেলে কতজন মেয়ে 27 নম্বর কোশ্চেন আছে, 27 নম্বরে ক্লিক করলাম। ঠিক আছে, 2 ভাগে আসলো কেন, কি সিলেক্ট আছে, দুই ভাগে আসলো কেন, দেখি তো, 2 ভাগে আসা তো প্রবলেম। টোটাল 966 আছে, ভালো। সাতাইশ, দুই রকম এক আসলো কেন? স্যার গ্রুপটা কি X43 তে দেয়া? হ্যাঁ, ওইটা আপনারা দেখে নিতে পারবেন, ডাটা ডেসক্রিপশনের মধ্যে দেওয়া আছে। কিন্তু স্যার এখানে তো X41 মেবি ক্লিক করা আছে। X41, X41 হচ্ছে সিরিয়াল, গ্রুপ ওয়াইজ আর দেখতেছি না, সিরিয়াল দেখতেছি, আর টোটাল এতগুলো আছে। তো এটা দুই জি রকম স্যার। আসার কথা না, তো কেন দুই রকম আসছে দেখি তো আরেকবার করে। হুম, সো মেবি ডাটার মধ্যে ক্রস চেক করি, যেখানে তো 1 আর 2 আছে শুধু। সাধারণত 2 ধরনের ইনপুট থাকলে তখন এরকম দেখাতে পারে। আমি আরেকবার ক্রস চেক করে দেখি। এটার রিজন কি হইতে পারে, না সেটা তো ক্রস চেক করলাম, যদি কোনোটা হচ্ছে ফর্মুলা থেকে আসে কোনোটা আলাদাভাবে আসে। আচ্ছা,
তাহলে এটা একটু দেখি, এটা একটা সমস্যা হচ্ছে। সাধারণত এরকম দুই ইয়াতে আসতেছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে সে এই এক এবং এই একের মধ্যে ডিফারেন্সিয়েট করতেছে, যেটা করার কথা না। কোন কোন ক্ষেত্রে করতে পারে? একটা উদাহরণ হতে পারে যে একটা এককে সে ভ্যালু হিসেবে নিচ্ছে আর একটাকে টেক্সট হিসেবে নিচ্ছে। এইসব ক্ষেত্রে এরকম প্রবলেম দেখা দিতে পারে। তো সেটা নিউট্রালাইজ করার জন্য আমি তো এটাকে আবার ভ্যালু হিসেবে পেস্ট করে দেখলাম, তাও সলিউশন হচ্ছে না। ঠিক আছে, তো এটাতে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে এটা কেন প্রবলেম হচ্ছে। দেখি অন্যগুলোতে, দেখি অন্যগুলোতে কি হচ্ছে। আমাদের এটা মিললো না, পরেরটাতে দেখি পরেরটা মিলে নাকি। যে এটার ক্ষেত্রে কি এরকম maybe করা যায় না স্যার? ওয়ান যে দুইটা আছে দুইটাকে অ্যাড করে। অ্যাড করে তো করাই যায়, কিন্তু আপনাকে যখন এটা 1 to 1 to দুইবার দেখাচ্ছে, তার মানে ডাটাতে কোনো একটা প্রবলেম আছে। প্রবলেম আছে দেখেই সে দেখাচ্ছে। প্রবলেমটাকে খুঁজে বের করা হচ্ছে এখন কাজ। স্যার ঠিক আছে, কিন্তু যোগ করে দেখাইতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ বলেন। স্যার এমন কি হতে পারে কোনোটা টাইমস নিউ রোমানে লেখা কোনোটা ক্যালিব্রিতে লেখা এই জন্য আলাদা করতেছে? এটাতে তো সমস্যা হওয়ার কথা না, ফরম্যাটিং এ তো সমস্যা হওয়ার কথা না। ওকে স্যার। ফরম্যাটিং এ কোনো সমস্যা হওয়ার কথা না। টাইমস নিউ ক্যালিব্রে সমস্যা হয় কখন? যখন সে দুইটাকে দুই ক্যারেক্টার হিসেবে নেয়। একটা ধরেন নিউমেরিক্যাল ভ্যালু হিসেবে নিচ্ছে আর এটাকে টেক্সট হিসেবে নিচ্ছে। তো সেটা তো আমি ক্রস চেক করলাম, তো সমস্যা নাই। যেমন এই যে এখানে একটা ভুল আছে, আমরা বলছিলাম যে 50+ লেখা যাবে না, তাই না? এখানে একটা নির্দিষ্ট সংখ্যা দিতে হবে, যে প্লাস লিখছে, তো এটা তার এন্ট্রিটা ঠিক হয়নি, ভুল হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমরা পরের আরেকটা দেখি। আমাদের 28 নাম্বারের পরে 28 নাম্বার কি? 28 নাম্বার দেখি, 28 নাম্বার দেখি। আমাদের 27 হলো না, কি সমস্যা? 28 নাম্বার দেখি। এটাতেও ডাবল হয়েছে, তো সবগুলোতেই মনে হয়েছে। দেখি 30, সবগুলোতে ডাবল ডাবল আসতেছে কেন? এটা খুঁজে বের করতে হবে। দিয়ে পাই চার্ট দিয়ে দেখি তো কি হয়। চেঞ্জ চার্ট টাইপ, ঠিক আছে, যে শুধু কলাম চার্ট হবে তা না, অনেক ধরনের চার্ট হতে পারে। আমরা এখন পাই চার্ট দিয়ে দেখি। পাই চার্টের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে, 3Dটা দিয়ে দেখি। ঠিক আছে, এটা হচ্ছে টোটাল। দেখি এটা কি আসে। এটাতে 1 to 1 আসতেছে। সমস্যা। 29 কি ছিল? 29 হচ্ছে হোয়াট ইজ ইউর এজ। এই যে ডিস্ট্রিবিউশন এটা, আচ্ছা ঠিক আছে। এখানে 1 to 3 আসতেছে কেন কেন কেন? আচ্ছা, এই ভুলটা একটু খুঁজে বের করতে হবে, কেন এটা ডাবল আসতেছে। এই ভুলটা খুঁজে বের করা ইম্পর্টেন্ট। আমরা চেষ্টা করি, আপনারাও চিন্তা করেন, আমিও চিন্তা করি। তো আমি প্রসিড করি যে আসলে আমি কি দেখাতে চাচ্ছি। এখানে বিভিন্ন রকমের চার্ট টাইপ আছে। হ্যাঁ, আপনারা ডাটাটাকে যেইভাবে রিপ্রেজেন্ট করলে তারা মনে করবেন যে এটা ভালো রিপ্রেজেন্ট হচ্ছে। কলাম, লাইন, পাই, বার, এরিয়া, স্ক্যাটার, স্টক, সারফেস, রাডার, অনেক ধরনের চার্ট আছে। আপনি আপনার ডাটাকে যতভাবে এক্সপ্রেস করতে পারেন, এবং এক্সপ্রেস করার সময় একটা এক্সপ্রেস হচ্ছে আপনি গদ বেঁধে x1 থেকে x43 পর্যন্ত সবগুলাকে এক্সপ্রেস করে গেলেন, এটা এক ধরনের হতে পারে। কিন্তু এটা অতটা এনকারেজ করা হচ্ছে না। কারণ কি? অবভিয়াসলি আপনার এখানে আপনি যদি x1 থেকে x42 পর্যন্ত সবগুলাকে রিপ্রেজেন্ট করেন আইদার কলাম চার্ট হিসেবে, পাই চার্ট হিসেবে, আপনি কিছু ইনফরমেশন দিচ্ছেন, কিন্তু এটা হচ্ছে ক্রিটিক্যালি, মানে আপনি ক্রিটিক্যালি থিঙ্ক করলেন না। ঠিক আছে, আপনি যে জিনিসগুলো দিতে পারেন, যে আপনি কিছু সোশিও ইকোনমিক ফ্যাক্টর গুলা বলতে পারেন, যে হ্যাঁ আমার যে ডাটা আছে এই ডাটার মধ্যে মেল ফিমেল এতজন, হ্যাঁ
এজের ডিস্ট্রিবিউশনে এরকম, এখানে এজ তো আমার সংখ্যা হিসেবে আছে, এটাকে আপনি আবার নতুন করে গ্রুপ করতে পারেন যে 10-এর কম কতজন আছে, 10 থেকে 15-এর মধ্যে কতজন আছে, 15 থেকে 20-এর মধ্যে কতজন আছে, 20 থেকে 25-এর মধ্যে কতজন আছে, এরকম ক্লাসিফিকেশন করে সেটার ডিস্ট্রিবিউশন দেখাতে পারেন, অথবা অন্য কোনো ভাবে রিপ্রেজেন্ট করতে পারেন যেখানে আপনার মনে হয় যে রিপ্রেজেন্টেশন ভালো হচ্ছে। ঠিক আছে, এটা একটা। তারপরে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ক্রিটিক্যালি থিঙ্ক করতে পারেন যে কতজন মানুষ টিকা পেয়েছে, যারা বলেছে যারা টিকা পেয়েছে তারা কি কোভিড আক্রান্ত হয়েছে নাকি হয় নাই। ঠিক আছে, এখানে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর ব্যাপার আছে, আপনি রিলেশনশিপ ক্রিয়েট করতেছেন একটা কোশ্চেনের সাথে আরেকটা কোশ্চেনের। একটা কোশ্চেন ছিল যে কোভিড আক্রান্ত হয়েছে কি হয় নাই, আর একটা কোশ্চেন ছিল যে আপনি টিকা পেয়েছেন নাকি। তো কতজন টিকা পেয়েছে সেটার অ্যান্সার আপনি খুঁজে বের করতে পারবেন, এবং সেই টিকা পাওয়া মানুষগুলা কোভিডে আক্রান্ত হয়েছে নাকি সেটা আপনি খুঁজে বের করতে পারবেন। তাহলে আপনি একটা কনক্লুশন টানতে পারতেছেন যে এতজন মানুষ আপনার টিকা পাওয়া সত্ত্বেও কোভিড আক্রান্ত হয়েছে। এখানে একটা ক্লারিফিকেশন দরকার, আমরা কোথাও জিজ্ঞেস করিনি যে আপনি টিকা নেওয়ার আগে আক্রান্ত হয়েছেন না পরে আক্রান্ত হয়েছেন, এটা আমরা জানি না। ঠিক আছে, কিন্তু আমরা কতটুকু বলতে পারতেছি যে টিকা নেওয়া মানুষের এতজন হচ্ছে আক্রান্ত হয়েছে। ঠিক আছে, যদি ক্রিটিক্যালি থিঙ্ক করে অ্যাডভান্স এসে গেল। আরো আপনি বলতে পারেন যে যারা আক্রান্ত হয়েছে তাদের মধ্যে এজ ডিস্ট্রিবিউশন কিরকম, যদি বের করা পসিবল। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনাকে নিজেদেরকে চিন্তা করে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, নিজেদেরকে চিন্তা করে খুঁজে বের করতে হবে। যদি এটা বের করা পসিবল হয় যারা আক্রান্ত হয়েছে তাদের এজের ডিস্ট্রিবিউশনটা কিরকম ছিল, এটা আমাদের যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স সেটার সাথে ম্যাচ করছে নাকি। ঠিক আছে, তারপরে আরো দিতে পারেন যে একটা কোশ্চেন ছিল যে কোভিড লাইফ থ্রেটনিং ডেঞ্জারাস ডিজিজ। তো এখানে যারা হ্যাঁ বলেছে তাদের কত পার্সেন্ট আসলে নিজেরা আক্রান্ত হয়েছে দেখে এটাকে ডেঞ্জারাস লাইফ থ্রেটনিং ডিজিজ বলতেছে, আর কতজন আক্রান্ত না হয়ে বলতেছে। তাহলে আপনি জেনারেল মানুষের একটা পারসেপশন সম্পর্কে আইডিয়া পাবেন। ঠিক আছে, এমন অনেক মানুষ আছে যারা নিজেরা আক্রান্ত হয়নি, তারা মনে করতেছে কোভিড আসলে কোনো রোগ না। ঠিক আছে, কেউ হয়তো কোনো ষড়যন্ত্র করতেছে, আমাদেরকে কাজ করতে দিবে না, এরকম এই জন্য এরকম করতেছে, এরকম অনেক মানুষ থাকতে পারে। ঠিক আছে, সো কতজন মানুষ, মানে মানুষের পারসেপশনটা কি, কতজন মানুষ আপনার কোভিড আক্রান্ত না হয়েও এটাকে একটা লাইফ থ্রেটনিং ডিজিজ হিসেবে গণ্য করতেছে। ঠিক আছে, এরপর এরকম আরো অনেক কোশ্চেন থাকে, আপনারা খুঁজে বের করতে পারেন যে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন আছে, কোন অঞ্চলের মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। ঠিক আছে, অথবা কোন এডুকেশন লেভেলের মানুষ বেশি আক্রান্ত হচ্ছে। আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, এটাই যে সবগুলোতে দিতে হবে তা না, অন্য যে কোশ্চেন গুলো আছে সেগুলোর সাথে রিলেশনশিপ খুঁজে বের করতে পারেন। ঠিক আছে, অন্যগুলোর সাথে রিলেশনশিপ খুঁজে বের করতে পারেন। স্মার্টফোন, স্মার্টফোন আছে এবং ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে, এরকম মানুষ কতজন? যাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছে তাদের সবারই কি স্মার্টফোন আছে নাকি নাই? ইন্টারেস্টিং ইনসাইট খুঁজে বের করা। এবং এটাও হচ্ছে আপনার লাখ লাখ কম্বিনেশন পারমুটেশন আপনার করতে পারবেন, পারমুটেশন কম্বিনেশন করতে পারবেন। ঠিক আছে, আপনার কাছে যেগুলা, আপনার গ্রুপের কাছে যেগুলো ইন্টারেস্টিং মনে হবে সেগুলো আমাদের সামনে রিপ্রেজেন্ট করবেন, এবং আপনারা কতটা ইন্টারেস্টিং ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারতেছেন ওটার উপর বেস করে আপনাদের প্রেজেন্টেশন, রিপোর্ট, এগুলো সবগুলো এভালুয়েটেড হবে। বুঝাতে পেরেছি? এসেন্সটা বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার। মানে অনেক কোশ্চেন আছে, সব কোশ্চেনকে গদ বাঁধে আপনার প্রেজেন্ট করার দরকার নাই। আপনি কিছু জেনারেল দিবেন, কিছু হচ্ছে ইম্পর্টেন্ট ইনসাইট খুঁজে বের করার চেষ্টা করবেন। এটা একটা ডাটাবেস, 26টা জেনারেল ডাটা, মানে 26টা হচ্ছে ইউনিক ডাটা, আর এর পরের গুলো হচ্ছে জেনারেল ডাটা আছে। এগুলাকে কম্বিনেশন পারমুটেশন করে আপনি অনেক ইনফরমেশন আপনি এক্সট্রাক্ট করতে পারেন। আপনি যে ইনফরমেশন এক্সট্রাক্ট করতেছেন সেটার কোয়ালিটি কিরকম সেটার উপর বেস করে আপনি পলিসি লেভেলে রিকমেন্ডেশন দিতে পারেন। ঠিক আছে, পলিসি লেভেলে
পলিসি লেভেলে রিকমেন্ডেশন দিতে পারেন, সাজেশন দিতে পারেন। ঠিক আছে, এখন আমরা কতগুলো এক্সাম্পল দেখি যে আগের ব্যাচগুলা কি করেছে, যে এরা ওদের কাজটা করেছে। আমি জাস্ট তাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি যে তারা ডিস্ট্রিবিউশনের মধ্যে পুরো ওভারভিউ সম্পর্কে বলছে, কিভাবে ডাটা কালেক্ট করছে সেটা সম্পর্কে বলছে। ঠিক আছে, আপনাদের এই পার্টগুলো থাকবে, ছবি টবি থাকতে পারে প্রুফ হিসেবে আমি দিতে বলেছিলাম। তারপরে হচ্ছে তারা জানানো শুরু করছে যে আমাদের এই সার্ভে পার্সনের এজ এরকম ছিল, মেল ফিমেল এরকম ছিল, ইনকাম এরকম ছিল। ঠিক আছে, তারপরে তাদের স্ট্যাটাস, হ্যাঁ, এবং যেভাবে প্রেজেন্ট করলে আপনার মনে হয় যে প্রেজেন্টেশনটা ভালো হচ্ছে, হ্যাঁ, এই সবগুলা দেখানোর পরে কোথায় গেল, এই জিনিসটা আমি দেখাতে যাচ্ছি। ঠিক আছে, যখন তারা প্রেজেন্ট করতেছিল তখনও বলেছে, কিন্তু আলটিমেটলি তারা তাদের ফাইন্ডিংস অনুযায়ী কিছু রিকমেন্ডেশন দিছে, যে মেবি আপনার যতগুলো কোশ্চেন ছিল তাহলে তাদের কাছে যে জিনিসগুলোর দিকে কত মানুষ এটাকে ডেঞ্জারাস ডিজিজ মনে করতো, পরে কতজন মানুষ মনে করতো। ঠিক আছে, চেঞ্জের কারণটা কি, আগে কতজন মানুষ কি পরিমাণ ট্রাভেল করতো, এখন কত করে। ঠিক আছে, এই চেঞ্জের কারণটা কি। ঠিক আছে, সো ডাটা কি বলতেছে এবং এটার পসিবল রিজনিং কি, কানেকশন ক্রিয়েট করার চেষ্টা করতেছে, রিলেশনশিপ গুলাকে তুলে ধরতে হবে। ঠিক আছে, এটা আপনি যখন গ্রাফ গুলাকে প্রেজেন্ট করেন তখনই সাথে সাথে বলে দিতে পারেন, অথবা আলাদাভাবে দেখাতে পারেন। ঠিক আছে, তো আমাদের বাকি যে 10 দিন আছে, 10 দিনের কাজ হচ্ছে এইটাই। আমরা প্রথমে হচ্ছে ডাটাটাকে কোয়ালিটি চেক করব, তারপরে হচ্ছে ডাটাটাকে রিপ্রেজেন্ট করব, তারপরে হচ্ছে আমরা এই তিনটা জিনিস নিয়েই আমাদের প্রেজেন্টেশন হবে এবং আমাদের রিপোর্ট হবে। ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? না স্যার, স্যার আমরা যে ভুলগুলো বের করব সেগুলো কি আপনাকে আলাদা করে মেইল করব? হ্যাঁ, ভুল যা বের করবেন, কারণ ওটা তো ওই অনুযায়ী আমি ডাটাবেসটাকে আরো আপডেট করবো, প্লাস আপনাদের প্রেজেন্টেশন ইয়াতে এগুলোতে উল্লেখ করবেন, প্রেজেন্টেশন রিপোর্ট এগুলোতে উল্লেখ করবেন। কষ্ট করে ভুল বের করছেন, এটা আপনাকে অবশ্যই ভালো মতো মেনশন করে দিতে হবে। ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? এখানে আমরা একটা প্রবলেম ফেস করতেছি, আমরা এটা দুইটা করে পাচ্ছি। কেন দুইটা করে পাচ্ছি আমি এখনো ঠিক বুঝতে পারছি না, এটা একটু সলভ করতে হবে। ঠিক আছে, আপনারাও চিন্তা করে দেখেন যে কিভাবে সলভ করা যায়, আমিও চিন্তা করে দেখি। ডাটা প্রেজেন্টেশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি বলেন? পিভট টেবিলের মধ্যে আমাদের কাউন্ট আছে 966টা কাউন্ট টোটাল, গুড। এরপরে বাকিগুলোর মধ্যে আমরা বিভিন্ন কোশ্চেন অনুযায়ী এটাকে দেখতে পারবো। হ্যাঁ বলেন। স্যার আমরা যখন ইকুয়েশন থেকে কপি করতাম তখন স্যার একটা তীর চিহ্নের মতো আসতো, আবার ম্যানুয়ালি করলে এই তীর চিহ্নটা আসতো না। এখন এর জন্য কি স্যার ডাবল হয়ে গেছে? হইতে পারে, ফর্মুলার জন্য তো আসলে মানে আপনারা যদি এক ট্যাব থেকে আরেক ট্যাবে ঠিক মতো মানে কনভার্ট না করেন তাহলে কিন্তু আপনাদের ভ্যালু পুরো ভুল হয়ে যেতে পারে। ঠিক আছে, সো এটা আমার পক্ষে তখন ক্রস চেক করা সম্ভব না। আপনারা আমাকে যা দিয়েছেন সেটাকে আমি হচ্ছে ওই ভ্যালু অনলি হিসেবে পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, প্রথমে এটা হচ্ছে ভ্যালু অনলি হিসেবে ছিল, কোথায়
আমার ডাটাবেস কই, ডাটাবেস এটা, ঠিক আছে। সো আমি ভ্যালু অনলি হিসেবে দিয়েছিলাম, তো এটা যাচ্ছিল না। তখন আমি এখানে অপশনের মধ্যে গিয়ে এই ফর্মুলায় এটা আমি বাদ দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা দিলে দেখবেন কোন কোন গ্রুপের ক্ষেত্রে এই ডাটাগুলো আপনার ফর্মুলার ইয়াটা আসতেছে, যে ওরা পসিবল এরর বলতেছে। যেমন এই গ্রুপেরটা, এই গ্রুপটা হচ্ছে মবি 3 গ্রুপ না 4, হ্যাঁ 3, গ্রুপ 3 যারা, গ্রুপ 3 এর ক্ষেত্রে এটা সবসময় আসতেছে, তারা এটাকে পসিবল এরর বলতেছে। তারা আমাকে যে ডাটাবেসটা দিয়েছে সেই ডাটাবেসে এটাকে একটা পসিবল এরর বলতেছে। আমার পক্ষে তো আসলে এখন এটা ধরা পসিবল না যে তারা এটা ঠিক বলতেছে না ভুল বলতেছে। তো সেই জন্য আমি এটাকে আপনার শুধুমাত্র টেক্সট হিসেবে দেওয়ার চেষ্টা করেছি। আপনার কথাটা ঠিকই আছে, মেবি এই ভ্যালুগুলাকেই সে আলাদাভাবে দেখাচ্ছে মেবি। এবং এটা কি শুধু গ্রুপ 3 এরই আছে নাকি অন্যদের আছে, একটু ক্রস চেক করে নিই। গ্রুপ 3, গ্রুপ 3 সবগুলোতেই ছিল, 4 আর নাই মনে হয়। তাহলে আমি দেখি যদি গ্রুপ 3 এর এটাকে বাদ দিই তাহলে এটা আমার ভুলটা ধরা পড়ার কথা। যদি আপনার কথা ঠিক হয়, এই গ্রুপ 3 আছে, এই গ্রুপ 3 কে যদি আমি বাদ দিই, বাদ দিব কিভাবে, বাদ দেওয়ার অপশন আছে। গ্রুপ 3 দেখলাম তাই না, গ্রুপ 3 বাদ দিলাম, ঠিক আছে। এখন আমরা করে দেখি, এখন যদি আমাদের দুইটা অপশন আসে, হ্যাঁ ঠিক আছে, না গ্রুপ 4 এও আছে, তাহলে গ্রুপ 3 এবং গ্রুপ 4 এ হচ্ছে ঝামেলা আছে। বাকিগুলোতে ঝামেলা নাই। দেখেন গ্রুপ 1 এ দুইটা ভ্যালু আছে 1 2, গ্রুপ 2 তে দুইটা ভ্যালু আসছে 1 2, গ্রুপ 4 এ আপনার চারটা ভ্যালু আসছে। সো গ্রুপ গ্রুপ 4, 3 আর 4 এদের সমস্যা আছে। এরা যখন ফর্মুলা থেকে কপি করেছে কোনো কারণে আপনার সেটাকে সে আলাদা ভ্যালু হিসেবে দেখতেছে, যে গ্রুপ 4 এ এই ভ্যালুগুলার এই কয়টা ভ্যালু আছে মানে, না আরো আছে, আরো আছে। গ্রুপ 3 আর 4 এদের সমস্যা আছে, এবং এটাকে কিভাবে দূর করা যায়, এটাকে আলাদা করে আমি কিভাবে করতে পারি। আমি তো শুধুমাত্র ভ্যালু হিসেবে পেস্ট করেছিলাম, তারপরে সমাধানটা হয় নাই। স্যার বলেন। স্যার একটা কলাম সিলেক্ট করে, যেমন 27 নম্বরটা আমি দেখলাম, 27 নম্বরটা হচ্ছে কলাম সিলেক্ট করে ডেটায় যে টেক্সট টু কলাম এইটা দিলে তারপরে দুইটা এন্ট্রি দেখায় যদি পিভট টেবিলে যে রিফ্রেশ করি। এখানে, হ্যাঁ এখানে তো শুরুতে দুইটাই দিচ্ছে। না স্যার এটা না, মানে এইখানে হচ্ছে 27 নম্বর কলামটা সিলেক্ট করে ডেটা থেকে, উপরে ডেটা থেকে টেক্সট টু কলাম ওইটা দিয়ে তারপরে যদি পিভট টেবিলে রিফ্রেশ করি তখন পিভট টেবিলে দুইটা এন্ট্রি দেখায়। টেক্সট টু কলামটা কোথায় আছে আমাকে বলেন একবার। এই যে এটা না? জি স্যার। Split a single column of text into multiple columns দিলে কি হবে এটা? তো এবার নিচে ফিনিশ দিলেই হবে। ফিক্স না স্যার, ডিলিমিনেট ওটা যেটা সিলেক্ট করা আছে সেটা। এখন কি দিতে হবে বলেন তো বিলাস, আরেকবার। তো এবার ফিনিশ দিলে হয়ে যাবে, ডিলিমিটেড হ্যাঁ স্যার। কিছু তো হ্যাঁ বললাম স্যার। না। স্যার চলে গেছে এবার না? পিভট টেবিলে গেলে আচ্ছা, এটা সবগুলোর জন্য একবারে করার কোনো ওয়ে আছে? পুরোটাকে সিলেক্ট করে তা যদি তো দেখিনি। টেক্সট টু কলাম দেই, না হবে না, একটা কলামকে একবারে করে করতে হবে। এখন এখানে গিয়ে স্যার কাউন্ট অফ x41 পিভট যেটা টেবিল, লেখা, স্যার পিভট টেবিলে যে দুইটা রো দেখাচ্ছে বামে,
কাউন্ট অফ x41 এখানে বামে স্যার কাউন্ট অফ x41 এ রাইট ক্লিক করে রিফ্রেশ দিলে ঠিক মতো দেখায় দেখলাম 27 নম্বরের জন্য। স্যার বামের টপে কলাম কাউন্ট অফ x41। বামের টপে বাম দিকে এটা? হ্যাঁ স্যার, কাউন্ট অফ x41 এ রাইট মাউস বাটন ক্লিক করে রিফ্রেশ করলে স্যার 27 নম্বরের জন্য দেখানোর কথা, যেহেতু ওইটা ডেটা কলাম করছে। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে ফর্মুলার কারণে এগুলো আসতেছে, তাহলে এটাকে আপনাদেরকে একটু ঠিক করে নিতে হবে প্রত্যেকটাকে আলাদাভাবে। যেটা বিলাস বলল, কলাম সিলেক্ট করে টেক্সট টু কলাম দিয়ে ফিনিশ দিলে আপনার ফর্মুলার এফেক্টটা যাচ্ছে। হ্যাঁ, তো এটা একটু ঠিক করে নিতে হবে। আপনারা ঠিক করেন, আমিও ঠিক করে আপডেট করে দিব, সমস্যা নেই। তো এটা করলেই মোটামুটি আমাদের ডাটাটা ব্যবহারের উপযোগী হয়ে যাবে। কিন্তু যেহেতু এক্সেল এটাকে একটা ভুল হিসেবে ধরতেছে, আমি আপনাদের 3 আর 4 এর জন্য মেইনলি অন্যদেরটাও দেখবো যে আপনারা যে আমাকে ফর্মুলা দিয়েছেন সেই ফর্মুলা অনুযায়ী ভ্যালুগুলো ঠিক আসছে নাকি, এটা ক্রস চেক করে দেখতে হবে। যেমন গ্রুপ 3 এরটা যদি দেখি, গ্রুপ 3 গ্রুপ 3 মনে করতেছে যে ভুল আছে, এবং এক্সেল মনে করাটা কিছু যায় আসে না। এক্সেল অনেক সময় ঠিক জিনিসকেও ভুল মনে করে। হ্যাঁ, কিন্তু ওনারা যদি ফর্মুলা দিয়ে করে থাকে, যেমন এখানে দেখা যাচ্ছিল ফর্মুলা দিয়ে করেছে, এই ফর্মুলা অনুযায়ী তাদের ঠিক এন্ট্রি আসছে নাকি সেটা ক্রস চেক করে দেখতে হবে। এটা আমি পরে দেখবো না। আপাতত যেটা করা যেতে পারে যে আমি এটাকে আবার আপডেট করে দিচ্ছি। আপনাদের এটা যদি করতে কষ্ট হয়, সেটা আপনারা নিজেরাও কাজ শুরু করতে পারেন। এটা কিভাবে করতে আপনারা তো দেখলেন। স্যার আপনি কি করার আপনাদের পরে ডাটাবেসটা আপনারা আমাদেরকে দিয়ে দিবেন? হ্যাঁ দিব, কিন্তু আমার সময় লাগবে তাহলে আর কি। আপনারা তো দেখলেন যে কিভাবে করে, সেটা দিয়েও আপনারা করতে পারেন। ঠিক আছে, আপনাদের ইচ্ছা। আমার দিতে একটু সময় লাগবে, আমি আপডেট করে দিব। কারণ হচ্ছে যেহেতু এখানে একটা ভুল আছে, ভুলটাকে ঠিক করার জন্য আমি আপনাদের ফাইনাল ডাটাবেস যেটা আপলোড করেছি সেটা ডিলিট করে আবার নতুনটা দিব, কিন্তু আমার একটু সময় লাগবে। ঠিক আছে, ওকে তো আপনারা সেই পর্যন্ত ওয়েট করতে পারেন ইচ্ছা করলে, অথবা আপনারা নিজেরা ঠিক করে কাজ শুরু করতে পারেন, আপনাদের ইচ্ছা। ঠিক আছে, তাহলে আমাদের যে আমি আপনাদের কাছে কি কি চাচ্ছি, কি কি চাচ্ছি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে রিকোয়ারমেন্টস অফ দা ডেলিভারেবল, কি কি দিতে হবে আপনাদেরকে। যেদিন প্রজেক্ট প্রেজেন্টেশন দিবেন সেদিন আপনাদেরকে কি কি দিতে হবে। সার্ভে কোয়েশ্চেনিয়ার, ফিল্ড আপ হার্ড অথবা সফট কপিস, এটা তো আপাতত আমাদের ওইভাবে লাগছে না। তারপর আমি আপনাদেরকে আপনাদের প্রমাণ রাখতে বলেছিলাম। তো আমি একটা গুগল ড্রাইভ শেয়ার করব আপনাদের সাথে, ওখানে আপনি আপনার নিজের নাম রোল নাম্বার দিয়ে আপনার সার্ভেগুলোর জন্য যেসব প্রমাণ আপনার কাছে আছে সেগুলো আপলোড করে দিবেন। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে সার্ভে ফাইনাল ডাটাবেস। এটা তো আমি অলরেডি দিচ্ছি, আপনারা অলরেডি আপনাদের ইনপুট দিয়ে দিয়েছেন, আমি এটা মডিফাই করে আবার দিয়ে দিব।
এরপরে হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল। আপনারা একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্রিয়েট করবেন, সো সেটা আপনাকে দিতে হবে। একটা রিপোর্ট ক্রিয়েট করবেন, প্রফেশনাল রিপোর্ট, সেটা দিতে হবে। সফট কপি, হার্ড কপি আপাতত লাগছে না। আর লাস্ট যেটা দিতে হবে, এক্সেল ফাইল অফ ডাটা অ্যানালাইসিস। আপনারা এখন আপনাদের যেই ডাটাবেসটা পাচ্ছেন সেটার উপর আপনারা এরকম বিভিন্ন পিভট ফাইল ক্রিয়েট করবেন, গ্রুপ ক্রিয়েট করবেন। সেই জিনিসগুলাকে আপনারা প্রেজেন্ট করবেন প্রেজেন্টেশনে নিয়ে, কিন্তু যেখানে কাজটা করছেন এক্সেল ফাইলে, সেই এক্সেল ফাইলটা ফাইনাল ফর্ম, যেটা রাফ গুলা না, ফাইনাল ফর্মের এক্সেল ফাইলটা আমাকে দিতে হবে যে আপনি এখান থেকে এই ভ্যালুগুলো নিয়েছেন। ঠিক আছে? প্লাস আরেকটা জিনিস বলি, প্রেজেন্টেশনের সময় আপনার মেবি ভ্যালুগুলা আপনার 1 2 3 4 5 হিসেবে আসবে। আমরা এখানে কি দেখলাম, এখানে আমরা দেখলাম যে এখানে আমি যে ভ্যালুগুলাকে নিচ্ছি 1 2 হিসেবে আসতেছে। এখানে 1 2 আসলে কি, আমার এটা ছিল জেন্ডার, মেল আর ফিমেল। তাহলে এটাকে আপনাদের আবার কনভার্ট করে নিতে হবে মেল অথবা ফিমেল। আপনি যখন এটাকে প্রেজেন্টেশনে বা অন্য কোথাও দেখাবেন তখন 1 2 লিখলে তো হবে না, মানুষজন তো আপনার 1 2 দিয়ে কি বুঝে সেটা জানে না। তখন সেটা কিন্তু আবার আপনাকে তার যে আসল মিনিং সেটা দিয়ে লিখতে হবে। কমফোর্ট, কস্ট, হেলথ, সেফটি, আদার, সোশ্যাল ডিস্টেন্স, এভাবে লিখতে হবে। এখানে যদি আসলে 1 2 3 4 5 তাহলে কিন্তু হলো না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি প্রেজেন্টেশনের কাজ শেষ, এবং কি কি দিতে হবে এখানে লেখা আছে, এবং রিপোর্টে কি কি থাকবে এটা আমরা আগেও একটা রিপোর্ট দিয়েছি না, নাকি দেই নাই? ট্রাফিকের উপর রিপোর্ট দিয়েছিলাম না? হ্যাঁ দিয়েছিলাম। জি স্যার, দিয়েছিলাম। তো একই মতো, খালি এখানে হচ্ছে আপনার এই রিকোয়ারমেন্ট গুলো লাগবে। একটা সামারি থাকবে, তারপরে ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ কিছু থাকবে, সার্ভে কোয়েশ্চেন কিভাবে আপনারা ডিজাইন করেছেন সেটা বলবেন, যে আপনারা সবাই বিভিন্ন টপিকের উপরে, ট্রান্সপোর্টেশন টপিকের উপরে সাজেশন দিয়েছেন, সেটার উপর বেস করে ইনস্ট্রাক্টর একটা ফাইনাল কোয়েশ্চেনিয়ার ফিল আপ করেছে বা ফর্ম করেছে। তারপরে ডাটা কিভাবে কালেক্ট করেছেন, কি কি ওয়েতে ডাটা কালেক্ট করেছেন, হ্যাঁ, সবই কি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ফাইবার, গুগল ফর্মের মাধ্যমে, নাকি কেউ সরাসরি গিয়ে করেছেন, সেগুলা আসবে এখানে। ডাটাবেস কিভাবে প্রিপেয়ার করলেন, এই যে আপনারা কাজ করলেন সবাই, আইদার ফর্মুলা ক্রিয়েট করলেন অথবা ম্যানুয়ালি এন্ট্রি দিলেন, তারপরে সেগুলাকে গ্রুপ ওয়াইজ ক্রস চেক করলেন, তারপরে আমার কাছে পাঠালেন, আমি এটাকে একটা ফাইনাল ফর্ম হিসেবে দিয়ে আপনাদেরকে দিলাম। এইভাবে পুরো প্রসেসটাকে ব্যাখ্যা করতে হবে। যত পারেন ছবি দিবেন, প্রসেস ব্যাখ্যা করবেন, ঠিক আছে, যতটা ইলাবোরেট করা সম্ভব। তারপর যে ডাটা অ্যানালাইসিস, এখানে আসতেছে আপনার মেইনলি গ্রাফগুলা। এটার মধ্যে ডাটার কোয়ালিটি চেকটাও আসবে। ফার্স্টে কোয়ালিটি চেক সম্পর্কে বলবেন যে আপনাদের ডাটার কোয়ালিটি কিরকম, কি কি ভুল খুঁজে পাচ্ছেন, সেখান থেকে ওভারঅল কোয়ালিটি সম্পর্কে কমেন্ট করবেন। তারপরে হচ্ছে গ্রাফ যেগুলো প্রডিউস করতেছেন সেগুলো দেখাবেন, যেগুলো ইন্টারেস্টিং মনে হচ্ছে সেগুলো দেখাবেন, ইম্পর্টেন্ট ইনসাইট যেগুলো খুঁজে পাচ্ছেন সেগুলো বলবেন। এগুলোর উপর বেস করে আপনার ফাইন্ডিংস এবং রিকমেন্ডেশন বলবেন। ফাইন্ডিংস হচ্ছে ডাটা কি বলতেছে, এবং রিকমেন্ডেশন হচ্ছে এটার উপর বেস করে আপনার কি মনে হয় কি করা উচিত। ঠিক আছে? যদি এমন কিছু ডাটা খুঁজে পান যেটা হচ্ছে খারাপের দিকে যাচ্ছে, তাহলে সেটাকে রোধ করার জন্য কি করা যেতে পারে, এরকম রিকমেন্ডেশন দিতে হবে। তারপরে কনক্লুশন, রেফারেন্স। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সার্ভের কাজ। কারো কোনো প্রশ্ন? না স্যার। স্যার বলেন। এইখানে স্যার রেফারেন্সের মধ্যে আমরা তো সব আমাদের ডাটা থেকেই হচ্ছে ডিসক্রাইব করতেছি, যদি কোনো রেফারেন্স না থাকে কারো ক্ষেত্রে। রেফারেন্স থাকবে, আপনি যখনই ফাইন্ডিংস রিকমেন্ডেশন নিয়ে কথা বলবেন তখন একটা রেফারেন্সের ব্যাপার আসতে পারে। হ্যাঁ, যে আপনি আমাদের রেসপন্ডেন্টের কাছ থেকে একটা ফাইন্ডিংস খুঁজে পেলেন, কোভিড রিলেটেড একটা, যেমন
বললেন যে যতজন মানুষ ভ্যাকসিন নিয়েছে তার এত পার্সেন্ট আবার আপনার এফেক্টেড হচ্ছে। তো এটা ওয়ার্ল্ডের কোন স্ট্যাটের সাথে মিলতেছে নাকি, অন্যান্য দেশের স্ট্যাটিস্টিকের সাথে মিলতেছে নাকি, সেটা ক্রস চেক করে দেখতে পারেন, সেটা একটা রেফারেন্স আসতে পারে, সেটা কোত্থেকে আসতেছে। ঠিক আছে, অথবা লিটারেচার রিভিউ করার সময় আপনি কোনো যদি কথাবার্তা বলে থাকেন সেগুলো রেফারেন্স আসতে পারে। ওকে স্যার। রিপোর্টের ফরম্যাটিং আপনাদেরকে দিয়েছিলাম না, একই ফরম্যাটে হবে। ঠিক আছে, জি স্যার দিয়েছিলেন। তাহলে আমরা আপাতত প্রজেক্টের কথাবার্তা এখানে শেষ করি। আমরা এখন হচ্ছে আমাদের যেই জিওমেট্রিক ডিজাইন পার্ট আছে, সেটা সম্পর্কে আমরা ডিসকাস করি আবার। আমাদের আগের দিন স্টপিং সাইড ডিসটেন্স, হরাইজন্টাল কার্ভ, এগুলো সম্পর্কে আমরা দেখেছিলাম এবং অঙ্ক করেছিলাম, সেটা আমার পুরোটা শেষ হয়েছিল। আজকে হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট রিলেটেড, তাই না? ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট শুরু করেছিলাম। ভার্টিক্যাল আমরা শুরু করিনি। তো হরাইজন্টাল কার্ভ রিলেটেড যেই প্রবলেম গুলো ছিল, এটা আমি বলেছিলাম যে মেইনলি আমরা যেহেতু এটা সার্ভেইং এ কভার করেছি, তো সেটার ম্যাথ গুলো আমি খুব একটা ডিটেলসে যাই নাই, আমি শর্ট করে দেখিয়েছি। এখন আমরা ভার্টিক্যাল প্রোফাইল দেখবো। ভার্টিক্যাল প্রোফাইলের ম্যাথ গুলো মনে হয় না সার্ভিং এ কভার করা হয়েছিল, এটার বেশ কিছু ম্যাথ আমরা দেখবো এখন। ঠিক আছে, তো প্রথমে বেশ কিছু থিওরি আছে, থিওরি গুলো দেখে নিই। যে আমার সো কি বলছিলাম ভুলে গেলাম। হরাইজন্টাল হচ্ছে যে আমরা প্ল্যান ভিউ থেকে বুঝতে পারছি যে অ্যালাইনমেন্টটা কোন দিকে যাচ্ছে, আর ভার্টিক্যাল হচ্ছে আমার এলিভেশন ওয়াইজ এটার কি কন্ডিশন, এবং এটার জন্য আমাদের টেরাইনটা কিরকম, যে এটা কি লেভেল টেরাইন নাকি রোলিং টেরাইন নাকি মাউন্টেনাস টেরাইন, এগুলার উপরে ডিপেন্ড করে। যেসব জায়গায় মাউন্টেনাস সেসব জায়গায় হচ্ছে আপনার এলিভেশনের অনেক বেশি ভ্যারিয়েশন হয়, তো সেসব জায়গায় ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট গুলো আপনার খুবই ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়। অর্থাৎ ভার্টিক্যাল কার্ভ কত হবে, তখন আমাদের সব রিকোয়ারমেন্ট গুলো আসে যে আসলে কতটুকু স্লোপ দেওয়া যায় রাস্তায় কতটুকু স্লোপ দেওয়া যায়। যদি বেশি স্লোপ দিয়ে দেন তাহলে সেটা কিন্তু হচ্ছে আপনার ওভারটার্নিং এর জন্য রিজনিং হতে পারে। ঠিক আছে, আচ্ছা। সো দেখা যাচ্ছে যে ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের জন্য একটা মেজর জিনিস হচ্ছে গ্রেডস, স্লোপ। তো এই স্লোপই এখানে একটা ডিজাইন ক্রাইটেরিয়া হিসেবে কাজ করবে। Roads and streets should be designed to encourage uniform operation throughout. ইউনিফর্ম অপারেশন ইনশিওর করাটা ওয়ে হচ্ছে আমার যদি স্লোপ দেওয়াই লাগে সেটা কিন্তু আপনার স্মুথ হতে হবে। ঠিক আছে, হঠাৎ করে যদি অল্প জায়গায় আপনার বেশি পরিমাণ স্লোপ দেওয়া লাগে, স্টিপ স্লোপ দেওয়া লাগে, সেক্ষেত্রে কিন্তু গাড়ির অপারেশন স্মুথ হবে না। ঠিক আছে, আপনারা অনেকেই যারা ড্রাইভ করেন অথবা চলাচল করেন, ট্রাভেল করেন, দেখবেন যে একটা উঁচু সেতুতে ওঠার সময় ভারী যেই গাড়িগুলো আছে, ট্রাক, বাস, এদের স্পিড কিন্তু অনেক কমে যায়, তাই না? কারণ তাদের ইঞ্জিনের যে ক্যাপাসিটি আছে এবং তাদের যে পরিমাণ ওয়েট আছে, এটা যখন স্লোপে আপনার রাইড করতে চায় তখন কিন্তু তাদের স্পিড অনেকখানি কমে যায়। তো কতটুকু স্লোপ দেওয়া যাবে এই জিনিসগুলা আপনার কোডের আন্ডার থেকে আসতে হবে। The design speeds are used as a means towards this end by correlation of various geometric features of the road or street. So আমার ডিজাইন স্পিডটাও কাজে লাগে,
Design criteria have been determined for many highway features, but few conclusions have been reached on the appropriate relationship of grades to design specs. So, সরাসরি রিলেশনশিপ হয়তো খুঁজে পাওয়া যায়নি, কিন্তু এম্পিরিক্যাল অনেক রিলেশনশিপ আছে। যেমন এখানে বিভিন্ন গাড়ির টাইপ অনুযায়ী কি পরিমাণ গ্রেড দেওয়া যায় সেটা সম্পর্কে বলেছে। প্যাসেঞ্জার কারের জন্য যদি আপনার আপগ্রেড 3% হয়, গ্রেড 3% মানে কি 100 ইউনিট লেন্থ গেলে 3 ইউনিট লেন্থ অ্যাচিভ করবে, হাইট অ্যাচিভ করবে, ঠিক আছে। তো 3% পর্যন্ত আপনার স্লাইট ইম্প্যাক্ট থাকে, এর চেয়ে বেশি দিলে তখন হচ্ছে আপনার এফেক্টটা আরো বেশি প্রোনাউন্সড হয়। সাধারণত প্যাসেঞ্জার কারের ক্ষেত্রে আপনার স্পেশাল কনসিডারেশন দরকার পড়ে না। সবচেয়ে বেশি দরকার পড়ে আসলে ভারী গাড়িগুলোর জন্য, ট্রাকের জন্য, ঠিক আছে। তো এই ট্রাকের এফেক্ট কি সেটা বোঝার জন্য আপনার অনেক ধরনের এক্সিবিট আছে বা কথাবার্তা বলা আছে, যেটা আমরা একটু পরেই দেখবো, যে ট্রাকের ওজন কত হলে কি ধরনের গ্রেড দিতে হবে, তারপরে ইঞ্জিনের পাওয়ার কিরকম হলে কি ধরনের গ্রেড দিতে হবে, এই জিনিসগুলো আপনার ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে। তো এখানে ট্রাকের জন্য একটা চার্ট দেখাচ্ছে, এক্সিবিট দেখাচ্ছে, স্পিড ডিস্টেন্স কার্ভস ফর টিপিক্যাল হেভি ট্রাক অফ 120 কেজি পার কিলোওয়াট, ডিসেলারেশন অন আপগ্রেডস। যখন একটা ভারী ট্রাক আপনার স্লোপ দিয়ে উপরের দিকে ওঠে তখন তার কি পরিমাণ ডিসেলারেশন হয়। বিভিন্ন স্পিডের জন্য আমার ওয়াই এক্সিস স্পিড দেওয়া আছে এবং এক্স এক্সিস এর ডিসটেন্স দেওয়া আছে। সো আপনার বিভিন্ন স্পিডের জন্য এবং বিভিন্ন আপগ্রেড স্লোপের জন্য এখানে আমার যে ভ্যালু গুলো দেওয়া আছে 0, তারপর 1, 2, এগুলো আসলে কি, এগুলো হচ্ছে আপনার গ্রেড। তো কত গ্রেডে কি পরিমাণ আসতেছে স্পিডে, সেই ভ্যালুগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে এক্সাম্পল দেখানো হচ্ছে যে আমার 7% যদি গ্রেড থাকে, হ্যাঁ, এটাকে আমার ক্রলিং স্পিড বলতেছে, এই স্পিডে হচ্ছে ক্রল করে যেতে পারবে, ঠিক আছে। তো এরকম আরো কতগুলো আপনার এক্সিবিট দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের যখন রাস্তা ডিজাইন করবো ভার্টিক্যাল অ্যালাইনমেন্টের, তখন হচ্ছে এই এক্সিবিট গুলো থেকে আমাদের দেখতে হবে যে আসলে আমাদের সেফ ডিজাইনের জন্য ওই রাস্তায় করতে পারবো। এখানে কতগুলো কন্ট্রোল গ্রেড সম্পর্কে বলা হয়েছে, যে আমাদের যতগুলো এক্সিবিট আছে সবগুলো থেকে অ্যানালাইসিস করে আমরা যে জিনিসটা জেনারেলি বলতে পারি যে আমার ম্যাক্সিমাম গ্রেড যদি আমার স্পিড হয়ে থাকে 110 কিলোমিটার পার আওয়ার, তাহলে 5% মতো হবে। স্পিড যত কম হবে, ঠিক আছে, তত হচ্ছে আপনার গ্রেডটার পরিমাণ আপনার ভ্যারি করতে পারবে। তো এখানে বলা আছে যে 7 থেকে 12% হবে 50 কিলোমিটার পার আওয়ার স্পিডের জন্য, তাও এটা ডিপেন্ড করবে টপোগ্রাফির উপরে। আর এর মাঝামাঝি গ্রেড আপনার দেওয়া হয়ে থাকে 60 থেকে 100 কিলোমিটার পার আওয়ারে। যদি আপনার ইম্পর্টেন্ট হাইওয়েজ হয় 7 থেকে 8% দেওয়া হয়, এর চেয়ে বেশি দেওয়া হয় না, হ্যাঁ। আর স্টিপার বাই 1 থেকে 2% ফর গ্রেড শর্টার দেন 150 মিটার। সো আমার লেন্থ যদি কম হয়ে থাকে, 150 মিটারের মতো লেন্থ হয়ে থাকে, যেটা খুবই কম লেন্থ, সেই ক্ষেত্রে আপনার গ্রেডের পরিমাণ সেভাবে ভ্যারি করাতে হবে। মিনিমাম গ্রেডের পরিমাণ কত? মিনিমাম গ্রেডের পরিমাণ 0.5%, 0.3% জাস্টিফাইড করা যেতে পারে, এবং এটা আসলে মেইনলি আপনার ড্রেনেজের জন্য চিন্তা ভাবনা করা হয়, ঠিক আছে। ট্রাকের স্পিড কিভাবে কমতে পারে একটা এক্সিবিট দেখানো হচ্ছে। এখানে এক্সিবিটটা বলছে ক্রাশ ইনভলভমেন্ট রেট অফ ট্রাকস for which running speeds are reduced below average running speed of all traffic. অ্যাভারেজের চেয়ে যদি বেশি স্পিড আপনার কমানো লাগে, তাহলে আপনার দেখা যায় যে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যেতে পারে। এই গ্রাফটা থেকে বোঝা যাচ্ছে যে স্পিডের রিডাকশন যত হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ গাড়ি একটা স্পিডে যাচ্ছিল কিন্তু স্লোপের কারণে তাকে কমানো লাগছে স্পিডটা, ঠিক আছে, কমে যাচ্ছে স্পিডটা, অটোমেটিক্যালি কমে যাচ্ছে। কত পরিমাণ কমে যাচ্ছে এটার উপর বেস করে আপনার ক্র্যাশের রেট কিরকম ভ্যারি করছে। এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি 0 থেকে 15%-এর মতো বা 15 কিলোমিটার পার আওয়ার স্পিড রিডাকশনের জন্য ক্র্যাশের রেট সেইভাবে বাড়ে না। এর চেয়ে বেশি যদি বাড়তে থাকে, দেখেন স্লোপটা অনেক স্টিপ হয়ে গিয়েছে,
স্লোপটা অনেক স্টিপ হয়ে গেছে। তার মানে কি, আপনার 15 চেয়ে যদি বেশি হয় আপনার স্পিড রিডাকশন, তাহলে কিন্তু আপনার ক্র্যাশের ইনভলভমেন্ট রেটটা অনেক বেড়ে যায়। ফর এক্সাম্পল, আমার যদি 30 কিলোমিটার পার আওয়ার স্পিড কমে যায়, তাহলে আমি দেখতে পাচ্ছি যে প্রায় এখানে কত 2000 ক্র্যাশ হয় পার 100 মিলিয়ন কিলোমিটার্স অফ ট্রাভেল। ভিএমটি বা ভিকেটি বলা যেতে পারে, ভেহিকলস কিলোমিটার ট্রাভেল। এই পরিমাণ আপনার ক্র্যাশের ইনভলভমেন্ট হয় স্পিড রিডাকশন যদি বেশি হয়। ঠিক আছে, তাহলে আমাদেরকে এমন ভাবে ডিজাইন করতে হবে যাতে স্পিড রিডাকশনটা নির্দিষ্ট লিমিটের মধ্যে থাকে, ঠিক আছে। ক্রিটিক্যাল লেন্থ অফ গ্রেডস, আমার যেই স্লোপটা দেওয়া হবে এটা কতটুকু লেন্থ জুড়ে দেওয়া হবে, এখানে আমার y axis আছে পার্সেন্ট আপগ্রেড, x axis আছে লেন্থ অফ গ্রেড। ফর এক্সাম্পল, আমি যদি বলি, আমি এখানে কি উদাহরণ দেওয়া আছে না দেওয়া নাই, উদাহরণ হিসেবে বলি যে আমি 4% আমি আপগ্রেড দিচ্ছি এবং আমার স্পিড রিডাকশন আমি ম্যাক্সিমাম 15 অ্যালাউ করতে পারবো। তাহলে সেই হিসেবে আমার গ্রেডের লেন্থ কত লাগবে এখান থেকে বের করতে পারবো। 4% বরাবর লাইন টানবো একটা, এটা হচ্ছে আপনার 15 কিলোমিটার পার আওয়ার রিডাকশনকে এই পয়েন্টে কাট করতেছে। এই বরাবর যদি আমি নিচে নামি, তাহলে আমি পাবো যে আমার লেন্থ অফ গ্রেড হবে 350 মিটার। তাহলে ওই সময় ওই জায়গাতে আমাকে যে ভার্টিক্যাল কার্ভটা দিচ্ছি সেটা লেন্থ, মিনিমাম লেন্থ হইতে হবে 350 মিটার। ঠিক আছে। জেনারেল কনসিডারেশন সম্পর্কে বলেছে, ভার্টিক্যাল কার্ভ কিরকম হবে, সেফ হবে, কমফোর্টেবল হবে, প্লিজিং ইন অ্যাপিয়ারেন্স হবে, অ্যাডিকুয়েট ফর ড্রেনেজ হবে। তো জেনারেল, তো এখানে কত ধরনের ভার্টিক্যাল কার্ভ হতে পারে সেটা বলেছে। যেগুলো উপরের দিকে ওঠে সেগুলোকে বলা হয় ক্রেস্ট ভার্টিক্যাল কার্ভ, ক্রেস্ট। আর যেগুলো নিচের দিকে নামে সেগুলোকে বলে স্যাগ ভার্টিক্যাল কার্ভ। এটার মধ্যে আবার ভ্যারিয়েশন আছে। এটা হচ্ছে টাইপ 1 ক্রেস্ট ভার্টিক্যাল কার্ভ। এইভাবে একদিকে উঠতেছে একদিকে নামতেছে। যদি এমন হয় যে এখানে এই ক্লকওয়াইজ পজিটিভ ধরা হয়, ঠিক আছে, আর এর অপোজিট হচ্ছে নেগেটিভ ধরা হয়। এমন যদি হয় যে দুইটাই পজিটিভ অথবা দুইটাই নেগেটিভ, তারপরেও কিন্তু ক্রেস্ট হইতে পারে। এখানে যদি 4% থাকে, এখানে 5% থাকে, 6% থাকে, মাঝখানে কিন্তু একটা ক্রেস্ট আসবে। বা নামার সময় এখানে যত থাকবে তার চেয়ে যদি বেশি কমে, তাহলে এখানে একটা ক্রেস্ট থাকবে, সেটা হচ্ছে টাইপ 2। যদি একদিকে পজিটিভ নেগেটিভ থাকে টাইপ 1, দুই দিকে যদি সেম থাকে তাহলে টাইপ 2। একই রকম ভাবে স্যাগের জন্য দুই দিকে যদি অপোজিট থাকে তাহলে টাইপ 3, দুই দিকে যদি সেম থাকে তাহলে টাইপ 4। ঠিক আছে, এই সূত্রগুলো আমরা আগে একদিন দেখেছিলাম না? ভার্টিক্যাল কার্ভের অনেকগুলো সূত্র এখানে দেওয়া আছে। এই সূত্রগুলো বারবারই জি আসবে। আমরা স্যার। যখন এই ক্লাসে তো মনে হয় পসিবল হবে না, নেক্সট ক্লাসে যখন অঙ্ক করব তখন এই সূত্রগুলো আসবে, এই সূত্রগুলো ইউজ করে হচ্ছে আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমি দেখেছিলাম। কে প্যারামিটারটা ইম্পর্টেন্ট প্যারামিটার, যে 1% গ্রেড চেঞ্জ করতে আমার কি পরিমাণ ডিস্টেন্সের দরকার পড়ে সেটাকে কে দ্বারা আইডেন্টিফাই করছে, এটা আমাদের অনেক কাজে লাগবে। এরপরে কতগুলো সূত্র দেওয়া আছে, যে ক্রেস্ট ভার্টিক্যাল কার্ভের জন্য লেন্থ কত হবে সূত্র দেওয়া আছে। এস যদি গ্রেটার দেন এল হয় অথবা লেস দেন এল হয়, এস কি জিনিস, এল কি জিনিস। এস হচ্ছে সাইড ডিস্টেন্স, এল হচ্ছে কার্ভের মিনিমাম লেন্থ। এগুলোর উপর বেস করে হচ্ছে আপনার অনেকগুলো সূত্র দেওয়া আছে, যেগুলো আমরা যখন অঙ্ক করব তখন এই সূত্রগুলো আমরা ব্যাক করব। ঠিক আছে, আপাতত আমরা জাস্ট দেখাচ্ছি যে এই সূত্রগুলো আছে। ঠিক আছে, এই সূত্রগুলো ডিরাইভ করা হয়েছে মেনলি ম্যাথমেটিক্স, জিওমেট্রি, এগুলোর বেসিক যে প্রিন্সিপাল গুলো আছে সেগুলোর উপর বেস করে। আমাদের সেই ডিরাইভেশন গুলো আমরা দেখছি না, কিন্তু ওগুলো ডিরাইভ করা যায়, তাদের উপর বেস করে এই সূত্রগুলো ডেভেলপ করা হয়েছে। ঠিক আছে, এখানে আরো কিছু কথাবার্তা বলেছে যে অ্যাপিয়ারেন্স কনসিডারেশনে আমার লেন্থ, মিনিমাম লেন্থ কত হইতে হবে, তারপরে ড্রেনেজ কনসিডারেশনের জন্য কত হইতে হবে। হ্যাঁ, বিভিন্ন ভ্যালুর জন্য কত হবে এগুলা বলা আছে। স্টপিং সাইড ডিস্টেন্স কত হবে থামার আগে, স্পিডের উপর বেস করে। গ্রেডের কত ডিফারেন্স হচ্ছে এবং কত দূর লেন্থ যেতে হবে এগুলো বলা আছে, এগুলো চার্ট আকারে দেওয়া আছে। পাসিং সাইড ডিস্টেন্সের সূত্র দেওয়া আছে।
স্যাগ ভার্টিক্যাল কার্ভের জন্য কিছু সূত্র দেওয়া আছে, আগের গুলো ছিল ক্রেস্ট ভার্টিক্যাল কার্ভের। এরপরে হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, it is difficult and costly to correct alignment deficiencies after the highways construction. So আপনার প্রথমে যদি ডিজাইন ঠিক না থাকে তাহলে পরবর্তীতে এটাকে আপনার ঠিক করাটা দুঃখিত। তো আমার যদি একবার অ্যালাইনমেন্ট গুলা কনস্ট্রাকশন হয়ে যায় ভুল ভাবে, সেটা ঠিক করা আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য আসলে কনস্ট্রাকশনের আগেই এটাকে ঠিক মতো, যেহেতু আমার হরিজন্টাল অ্যালাইনমেন্ট এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট দুটা আসলে একই সাথে কাজ করা লাগবে, তাই না? আমাদের যে অ্যালাইনমেন্টটা আমরা কিন্তু আলাদাভাবে হরিজন্টাল অ্যালাইনমেন্ট অথবা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট নিয়ে চিন্তা করি না, পুরোটা সেটা কম্বাইন্ড একটা এফেক্ট, ঠিক আছে, এফোর্ট। তো ভার্টিক্যাল অ্যান্ড হরিজন্টাল অ্যালাইনমেন্ট শুড বি ব্যালেন্সড। সাধারণত যে কতগুলো কার্ভ থাকবে, কয়টা কার্ভ থাকবে, এগুলো হচ্ছে আপনার সমান সমান রাখা হয়। এগুলো মেইনলি আসতেছে হচ্ছে আপনার ড্রাইভারের ড্রাইভিং কমফোর্টের উপর বেস করে। ভার্টিক্যাল কার্ভ শুড বি সুপার imposed on horizontal curves or vice versa. আপনার যেই ভার্টিক্যাল কার্ভ should be located near the crest. আপনার যদি ক্রেস্ট থাকে অথবা স্যাগ থাকে সেসব জায়গায় কিন্তু হরিজন্টাল কার্ভ আপনার দেওয়া উচিত না, তখন সাইড ডিস্টেন্সের অনেক বেশি প্রবলেম হবে। A horizontal curve longer than a vertical curve is desirable. সাধারণত horizontal কার্ভটা ভার্টিক্যাল কার্ভের চেয়ে বেশি হবে। Introduce near the low point of a pronounced sag curve. একই রকম আগেরটার মতোই, যে ক্রেস্টেও যেমন দেওয়া যায় না, স্যাগেও দেওয়া যাবে না। এবং দিলে কি সমস্যা হবে? ডিস্টর্টেড অ্যাপিয়ারেন্স আসবে এবং ক্র্যাশ রিস্ক হবে রাতের বেলায়। এরপরে আরো কতগুলা কন্ডিশন দেওয়া আছে। লং ট্যানজেন্ট অন 2-lane হাইওয়েজ সিকিউর সাফিসিয়েন্ট ট্যানজেন্ট সাফিসিয়েন্ট পাসিং সাইড ডিস্টেন্স। তো আমাদেরকে ট্যানজেন্টাল লেন্থ সম্পর্কে এখানে বললো। হরিজন্টাল কার্ভেচার এন্ড প্রোফাইল শুড বি অ্যাজ ফ্ল্যাট অ্যাজ পসিবল অ্যাট ইন্টারসেকশন যদি থাকে সেখানে আমাদের এই জিনিসগুলোকে ফ্ল্যাট রাখতে হবে, সেখানে কার্ভ থাকলে হবে না। অন ডিভাইডেড হাইওয়ে প্রোফাইলস and horizontal alignment should be considered in each direction separately. আলাদাভাবে ডিসকাস করতে হবে। ডিপ্রেস ফ্যাসিলিটি যেগুলো নিচু হয়েছে সেই সব ক্ষেত্রে আমাদেরকে তারপর রোড অ্যালাইনমেন্ট শুড এক্সপোজ অ্যাট্রাকটিভ সিনিক ভিউজ টু দ্য মোটরিস্ট। এরকম অ্যালাইনমেন্ট রিলেটেড কতগুলা কনসিডারেশন আছে, যতগুলা আপনার অ্যাচিভ করা পসিবল সেটা করা উচিত। তো এখানে আমরা অনেকগুলা ছবি দেখব, যে এই এই যে একটা রাস্তা দেখা যায়, এই রাস্তার মধ্যে আপনাদের কি মনে হয় এখানে কোন অ্যালাইনমেন্ট আছে?
স্যার এখানে কি স্যার মেবি একটা ভার্টিক্যাল কার্ভ আছে। ভার্টিক্যাল কার্ভ আছে। ভার্টিক্যাল কার্ভে বোঝা যাচ্ছে যে এখানে রাতের রাত দেখা যাচ্ছে না, তাই না, মানে নিচু হয়ে গেছে। সো ভার্টিক্যাল কার্ভ অবশ্যই আছে। হরিজন্টাল স্লাইড আছে, এটা কিন্তু একটা স্ট্রেট রাস্তা না, এটা কিন্তু আপনার কিছুটা কার্ভ আছে, যদি হয়তো মাইল কার্ভ, কিন্তু এটা কিন্তু হরিজন্টাল কার্ভও কিছু পরিমাণ আছে। এইখানে আমরা হরিজন্টাল কার্ভ দেখতে পাচ্ছি, এদিকে একটা বিশাল কার্ভ আছে, এখানেও একটা বড় কার্ভ আছে। এলিভেশন সম্পর্কে এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না, হয়তো থাকতেও পারে নাও থাকতে পারে। এইখানে দুইটা কার্ভই আছে, এখানে একটা হরিজন্টাল কার্ভ দেখা যাচ্ছে, এবং এই যে রাস্তাগুলো এটা এখান থেকে অনেক উঁচুতে আছে, সো এখানে ভার্টিক্যাল কার্ভও আছে। এটাতে মেইনলি ভার্টিক্যাল কার্ভ আছে, কোনো হরিজন্টাল কার্ভ নাই, এটা স্ট্রেট রাস্তা, কিন্তু দেখেন ধীরে ধীরে এটা উপরে উঠছে, আরো উপরে উঠতেছে, সো এলিভেশন বাড়তেছে। এটার মধ্যে ভার্টিক্যাল হরিজন্টাল দুইটাই আছে। এখানে মেইনলি হরিজন্টাল দেখা যাচ্ছে, ভার্টিক্যাল দেখা যাচ্ছে না। এটার মধ্যে এই জায়গায় কিছুটা হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, ঠিক আছে। এরকম অনেকগুলো ছবি, এগুলোতে আপনার অনেক একই একই রাস্তার দুইটা পার্ট, দুই ওয়ে, একটাতে উঁচুতে দেওয়া হয়েছে, একটাকে নিচুতে দেওয়া হয়েছে। হরিজন্টাল কার্ভ। আচ্ছা, সেখানে একটা ভিডিও ছিল, ভিডিওটা আমরা পরের দিন দেখবো ইনশাল্লাহ। আর এরপর কিছু ম্যাথ আছে, ম্যাথও আমরা পরের দিন দেখবো ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই থাক, আমরা অ্যাটেন্ডেন্সটা নেই, তারপরে ক্লাস এন্ড করি। Respond to name call, please. Present, sir. Tanjina, Present, sir. আচ্ছা, Present, sir. সাহিল, মোমিন, Yes, sir. রাফি, Yes, sir. সৌমিক, ইয়েস স্যার। রুকসানা, Yes, sir. পারিয়া, মুয়াজ, Yes, sir. অমিত, Present, sir. সাধন, প্রেজেন্ট স্যার। আলিফ, Yes, sir. সামিউল, ইয়েস স্যার। রুদ্র, Present, sir. জুবায়ের, Yes, sir. ফয়সাল মোল্লা, Yes, sir. ফয়সাল আহমেদ, মোহাম্মেদ, Yes, sir. স্যার নম্বর ছিল, পারদিন, ফোন করেছিল, ফোন নম্বরের কারণে। স্যার আমি তো আছি, মোহাম্মেদ ফয়সাল দিলাম, আহমেদ। ফয়সাল আছে, আচ্ছা। পারদিন, Yes, sir. জনি, Yes, sir. আশফাক, Yes, sir. Sir. আনিকা, নোমান, ইয়েস স্যার। আরফিন, Yes, sir. মাহিন,
মাকসুদ, সাকিব, Yes, sir. নাইমুল, ইয়েস স্যার। ঐশী, Yes, sir. বিলাস, Yes, sir. ফায়েক। ইয়েস স্যার। ঠিক আছে, ধন্যবাদ। আজকের ক্লাস এখানেই শেষ। আমরা স্যার। ইনশাআল্লাহ আবার নেক্সট ডে মিট করব। স্যার একটু কথা বলতে চাচ্ছিলাম স্যার। বলেন। স্যার ওই যে আমাদের অ্যাডভাইজিং এর ব্যাপারে একটু বলতে চাচ্ছিলাম যে স্যার আমাদের তো এবার স্যার 3টা কোর্স